অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। প্রাণ সঞ্জীবনী মাফিয়া দ্য সাইকো লাভার পর্ব ৩৬ প্রথমাংশ। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা একটা কি দেড়টার ঘরে এসে থেমে আছে। অন্ধকার ঘরের এক কোণে মৃদু ডিম লাইটের হালকা গোলাপি আলো ফোটাচ্ছে আধো উষ্ণতা। মকমলের নরম বিছানায় রিমের কোমল বুকে মুখ গুজে নিশ্চিন্তে ঘুমাচ্ছে জেন। তার ঠোঁট রিমের বুকের উষ্ণতায় ডুবে আছে, শ্বাস প্রশ্বাস ধীর, ভারী, অথচ অদ্ভুত প্রশান্তিতে ভরা। মনে হচ্ছে এই বুকটাই যেন তার চিরকালের ঠিকানা। তার ভারী দেহের ওজন রিমের বুক চেপে ধরেছে, যেন পুরো শরীরের সমস্ত ক্লান্তি নামিয়ে দিয়ে নিশ্চিন্ত আশ্রয় নিয়েছে সেখানে। রিমের চুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে তার চারপাশে। গাঢ় ঘুমে ডুবে থাকা জেনের ঠোঁটে মাঝে মাঝে একরকম তৃপ্তির নিঃশব্দ দীর্ঘশ্বাস খেলা করছে, যেন সে পৃথিবীর সব সুখ খুঁজে পেয়েছে এই কোমল বুকে। হঠাৎ রিমের নিঃশ্বাস ভারী হয়ে এলো। চোখ পিটপিট করে তাকিয়ে উঠে বিরক্তি ভঙ্গিতে ভ্রু কুচকাল। শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। চাপা স্বরে দাঁত কিরমির করে বলল, গন্ডার একটা, নিজের এই বস্তা শরীরটা যখন তখন আমার মতো মাসুম বাচ্চার উপরে ফেলে দেয়, একটু নড়তেও দেয় না, শ্বাসটুকুও নিতে পারি না। শেষে প্রায় কাঁদো কাঁদো সুরে কথাখানা বলে ফেলে রিম। জেন গভীর ঘুমে রিম যা ডোজ দিয়েছে, এখন ভূমিকম্প হলেও তার ঘুম ভাঙার প্রশ্নই আসে না। রিম খুব সতর্কভাবে নিঃশব্দে তাকে নিজের থেকে সরানোর চেষ্টা করল, কিন্তু জেনের ভারী শরীর সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। বহু কসরতের পর অবশেষে জেনের দেহটা পাশে গড়িয়ে দিতে সক্ষম হল। ক্লান্ত হয়ে এক গভীর দীর্ঘশ্বাস ছাড়ল রিম, যেন বিশাল কোনো যুদ্ধ জিতে এসেছে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে, পা টিপে টিপে এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। বুক ধকধক করছে। সাবধানে পাসওয়ার্ড চাপল, যেটা আগেই গোপনে দেখে রেখেছিল। হালকা বিপ শব্দে ডোর আনলক হলো। পুরো পেন্টহাউস খালি। মাত্তেও, এলেনা, ইয়াশ সবাই কোনো এক বিশেষ কাজে বাংলাদেশ গেছে। গার্ডরা সব বাইরে পাহারায়। অন্ধকার করিডোরে ধীরে পা ফেলে হাঁটছে রিম। প্রতিটি পদধ্বনির সাথে তার বুক কেঁপে উঠছে ভয়। এখন তার একমাত্র উদ্দেশ্য ঋষভকে খুঁজে বের করা। হঠাৎ করিডোরের এক প্রান্ত থেকে তীব্র আলো চোখে এসে পড়ল। চোখ কুঁচকে তাকাতেই দেখল ভারী ধাতব সোনালি দরজা থেকে আলো ঝিলিক দিচ্ছে। আগেও সে এখানে এসেছিল, কিন্তু এক মহিলা সার্ভেন্ট তাকে সতর্ক করে দিয়েছিল এই কক্ষের আশেপাশেও আসা যাবে না, কারণ জেন এটা একদমই সহ্য করে না। তবু কৌতূহলে কাছে গেল সে। নাম প্লেটে আঙুল বুলিয়ে পড়তে চেষ্টা করল। ঠোঁট নড়ল, ফিসফিস করে শব্দ বেরোল, ROSEN 0707। সে ভ্রু কুচকে মুখ ভেঙচে বিরক্তিমাখা স্বরে বলল, ধুর ব্যাং, কী সব ছাতার মাথা লিখে রেখেছে। অন্তরে কৌতূহল তীব্র হলেও দরজা খোলার চেষ্টা করল না। আগেও চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তার লক্ষ্য অন্য, ঋষভের কক্ষ। ভিডিওতে দেখেছিল সেই কক্ষ অন্য সব কিছুর থেকে আলাদা। একবার চোখে পড়লেই চিনতে পারবে। সে পিছন ফিরে ঘোরার মুহূর্তেই কোনো এক ব্যক্তির সাথে ধাক্কা খেল। অন্ধকারে কিছুই বোঝা গেল না। আতঙ্কে আচমকাই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আহ! কিন্তু মুহূর্তেই শক্ত এক হাত তার মুখ চেপে ধরল। হাঁসফাঁস করতে করতে রিম ছটফট করছে। মুখ দিয়ে মৃদু স্বরে বেরোচ্ছে, কিন্তু লোকটাকে সরাতে পারছে না। হঠাৎ সেই অপরিচিত লোকটা তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, ম্যাম, চিৎকার করবেন না প্লিজ, আমি মাহিন। এক ঝটকায় রিমের দেহ জমে গেল। লোকটা ধীরে ধীরে মুখ থেকে হাত সরিয়ে নিল। রিম অবাক বিস্ময়ে ফিসফিস করে উঠল, মাহিন এখানে কিভাবে সম্ভব? রিম উঠতে নিলেই হাতে ঠান্ডা ভারী কোনো বস্তুর টান অনুভব করে। সে ভ্রু কুচকে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। তার হাত জেনের হাতের সাথে হ্যান্ডকাফ দিয়ে বাঁধা। সে জেনের দিকে তাকালেই দেখতে পায় জেনের মুখে ক্রূর হাসি। সাথে সাথেই জ্বলে ওঠে রিম, জানোয়ার একটা! জেন ঠোঁট কামড়ে আরও এক ধাপ দুষ্টুমি মেশানো হাসি ছড়িয়ে দিল। ধীর ভঙ্গিতে বেডের শেষ প্রান্তে হেলান দিয়ে বসে পড়ল। লম্বা সিল্কি চুলগুলো আঙুলে ব্যাকব্রাশ করে ঝাঁকিয়ে নিল মাথা, যেন এক অনায়াস হটনেস, যেটা দেখেই লক্ষ নারীর হৃদয় প্রতিদিন ভেঙে চুরমার হয়। কিন্তু এই দৃশ্য রিমের চোখে আগুন ঢেলে দিল। তার সহ্যের বাঁধন ছিঁড়ে গেল এক নিমেষে। সে ঝাঁপিয়ে পড়ে হাত পা ছুটতে লাগল জেনের দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল জেনের পকেটে। ওখানে ঝিলিক দিচ্ছে সিলভারের ছোট্ট একটা চাবি। রিম তৎক্ষণাৎ সেটা কেড়ে নেওয়ার জন্য হাত বাড়াতেই জেন বিদ্যুৎ বেগে পকেট থেকে চাবিটা টেনে নিয়ে জানালার দিকে ছুঁড়ে ফেলল। রিম স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মুহূর্তেই তার রাগ ক্ষোভে উছলে উঠল। কণ্ঠ ভেঙে বেরোল চিৎকার করে, জানোয়ার, এটা কি করলি তুই? আমাকে এভাবে নিজের সাথে বেঁধে দিলি কেন? এবার আমি বাইরে কি করে যাব? খোল বলছি। জেন আচমকাই ঝড়ের মতো গতি নিয়ে রিমের মুখের একেবারে সামনে এসে পড়ে। অপ্রস্তুত রিম আতঙ্কে সরে গিয়ে বিছানার কিনারে গা এলিয়ে দেয়।
শ্বাস আটকে আসে, বুকের ভেতর ঢিপঢিপ শব্দ যেন কানেও বাজতে শুরু করে। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে কিছুক্ষণ ভ্যাবাচেকা খেয়ে থাকে সে। রিমের বুক ওঠানামা করছে দ্রুত তালে। জেনের দৃষ্টি ধীরে ধীরে নিচের দিকে গড়িয়ে পড়ল। রিমের ভয় আর কাঁপা বুক জেনের শরীরে রক্তের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে। সে ধীর ভঙ্গিতে কালো শার্টের ওপর দিকের বোতাম খুলতে খুলতে আবার রিমের চোখের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি টেনে নিয়ে ফিসফিস করে বলল, কে বলেছে বাইরে যেতে পারবে না তুমি? এখন থেকে যেখানে ইচ্ছে যেতে পারবে তুমি। আমি একটু আটকাবো না তোমায়, বিশ্বাস করো। রিম রাগে ফোঁসফোঁস করতে করতে গলা কাঁপিয়ে বলে উঠল, আমার হাত যদি আপনার সাথে বাঁধা থাকে তাহলে কি করে যেখানে ইচ্ছে যাব আমি? জেন আচমকাই ঝড়ের মতো গতি নিয়ে রিমের মুখের একেবারে সামনে এসে পড়ে। অপ্রস্তুত রিম আতঙ্কে সরে গিয়ে বিছানার কিনারে গা এলিয়ে দেয়। শ্বাস আটকে আসে, বুকের ভেতর ঢিপঢিপ শব্দ যেন কানেও বাজতে শুরু করে। এবার রিমের চোখ ভিজে আসে, ফুপিয়ে কাঁদতে কাঁদতে বারবার নাক টানছে। তার কাঁপা কণ্ঠে ভাঙা শব্দ বেরোতে থাকে, অথচ কোনো ভাষা গঠিত হয় না। জেন বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠে তাচ্ছিল্য মেশানো বিরক্তি। আরে কাঁদছো কেন? বলবে তো একবার। আমার আটটে আটটে জিওগরি দিশা দিতে। কি বললে? কোনো উত্তর না দিয়ে রিম আচমকা 2 আঙুল দিয়ে হ্যাত করে নাকের পানি মুছে দিল জেনের বুকের শার্টে। জেন মুহূর্তেই মুখ কুঁচকে ফেলে, নাক সিটকে বিরক্তি নিয়ে বলে ওঠে, ছি, ইয়াক, এত নোংরা কেন তুমি? ছোটবেলার সেই বাজে অভ্যেসটা এখনো গেল না? রিম আরও জোরে ফুপিয়ে কান্না শুরু করে, তার চোখ ভিজে যায় আরও গভীরভাবে। জেন হাদকা অপ্রস্তুত হেসে অদ্ভুত নরম সুরে তাকে বোঝাতে চায়, আরে না না, তোমাকে নোংরা বলিনি তো, আমি নোংরা। কিন্তু তাতেও কোনো কাজ হয় না। রিমের কান্না থামে না, বরং আরও নেকিয়ে ওঠে, জেন বিরক্ত হয়ে কানে আঙুল দেয়, হতাশ গলায় দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বলে ওঠে, আরে বাবা, কি সমস্যা? বলবে তো একবার। কান ঝালাপালা করে দিল আমার। অবশেষে রিম নাক মুছে ভাঙা গলায় বলে উঠল, আমি ওয়াশরুমে যাব। জেন হালকা নিঃশ্বাস ছেড়ে দেয়, তার ঠোঁটে ভেসে ওঠে এক অদ্ভুত বাঁকা হাসি। আচমকা কোনো পূর্বাভাস না ছাড়াই সে রিমকে 2 হাতে তুলে নেয় নিজের শক্ত বাহুতে। রিম আতঙ্কে চোখ শক্ত করে বন্ধ করে ফেলে, তার বুক কাঁপতে লাগে দ্রুত গতিতে। অজান্তেই হাত দুটো গিয়ে জড়িয়ে ধরে জেনের গলা, কোনো আশ্রয় নয়, বরং ভয় থেকে আঁকড়ে ধরা। জেন একটু ঝুঁকে রিমের কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল, এই সমস্যা? আগে বলবে না? দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি তোমায়। বলতে বলতে জেন কোনো বাড়তি সময় নষ্ট না করে রিমকে কোলে নিয়ে সরাসরি ওয়াশরুমে ঢুকে যায়। কোনো সংকোচ না করে তাকে নামিয়ে বসিয়ে দেয় হাই কমোডের ওপর। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে রিমের 2 সেকেন্ড সময় লেগে গেল বুঝতে। সে স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে থাকে, চোখ ফাঁকা হয়ে আছে যেন। ঠিক তখনই জেন আঙুল দিয়ে হালকা তুড়ি বাজিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, কি হলো? টাসকি মেরে বসে আছো কেন? তুমি না বললে ওয়াশরুমে আসবে? তো এসেছো এখন, যা করার করো। রিম আচমকা চোখ বড় বড় করে তাকালো তার দিকে, গলায় কাঁপা বিস্ময় নিয়ে বলে উঠল, আপনার সামনে? জেন হালকা মাথা কাত করে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ, তো সমস্যা কি? আর তাছাড়া দেখতে পাচ্ছ না তোমার হাত আমার সঙ্গে বাঁধা? তাই তুমি যা করবে আমার সামনেই করতে হবে। সিম্পল একটা অঙ্ক বুঝতে পারছো না? আজব। রিম কিরমিরিয়ে ওঠে, সে নাকি বুঝতে পারছে না, নিজের দোষ তার ওপর চাপাচ্ছে। এত জ্বালা কি সহ্য করা যায়? রিমের এক মুহূর্তে মনে হয় সত্যি হয়তো এই লোকটার মাথায় কোনো সমস্যা আছে, নইলে কেউ এরকম করে? রিম মনে মনে সিদ্ধান্ত নেয়, মাত্তেওর সাথে কথা বলে এই লোকটাকে একটা পাগলের ডাক্তার দেখাবে। যত যাই হোক, জানোয়ার হলেও এটা তো এখন তার স্বামী। পাগলকে আর তো স্বামী বলে মানা যায় না। কিন্তু এখন সে কি করবে? হঠাৎ রিমের ভাবনার সুতো ছিঁড়ে গেল জেনের কর্কশ কণ্ঠে, কি হলো? কিছু না করলে মূর্তির মতো বসে আছো শুধু শুধু কেন? জেন তাকে আবার কোলে তুলে নিতে উদ্যত হয়, চলো রুমে চলে যাই, শুধু শুধু বসে থেকে লাভ নেই। রিম আতঙ্কিত হয়ে ওঠে, মিনমিলে গলায় বলে ওঠে, আমি মৃত্যু দিব। জেন ঠোঁট কামড়ে শয়তানি হাসে, তারপর ভাব নিয়ে বলে ওঠে, হ্যাঁ তো দাও, আমি কি মানা করেছি নাকি? রিম নাক কুচকে কেঁদে ওঠে, এটা খুলে দিন, আমি আপনার সামনে মৃত্যু দিতে পারবো না, আমার লজ্জা করে। জেন বহু কষ্টে নিজের হাসি চেপে রাখে। রিম নাক টেনে কাঁদছে, তার নাকের ডগা লাল হয়ে গেছে। জেনের কাছে রিমকে এই মুহূর্তে একদম টসটসে রসগোল্লার মতো লাগছে। সে যদি পারত তাহলে এই মেয়েটাকে একদম কামড়ে খেয়ে ফেলতে, তাতে যদি মনে একটু তৃপ্তি পেতে। সে দীর্ঘশ্বাস ফেলে, পকেট থেকে সিলভারের চকচকে চাবিটা বের করে। রিম অবাক হয়ে তাকিয়ে বলে, আপনি না চাবি ফেলে দিয়েছিলেন, তাহলে এটা কোথা থেকে আসলো? জেন একটু ভাব নিয়ে ফিসফিস করে উত্তর দেয়, বিকজ আই অলওয়েজ হ্যাভ আ প্ল্যান বি। জেন নিচের দিকে ঝুঁকে বসে চাবি দিয়ে হ্যান্ডকাফ খুলতে শুরু করে। চাবি খোলা শেষে রিমের নাক টেনে আহ্লাদি গলায় রিমকে বাচ্চাদের মতো বুঝিয়ে বলে, তুমি মৃত্যু দিয়ে আসো, আমি বাইরে অপেক্ষা করছি, কেমন? আর শোনো, যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবে, আমি এখানেই আছি, ওকে?
রিম ভ্রু কুচকে তাকায়। সে কি বাচ্চা মেয়ে নাকি যে তাকে নিয়ে এত তোষামত করছে? কিছুদিন পর তার 19 পেরিয়ে 20 হবে, আর এই ছেলে তাকে এমন বাচ্চাদের মতো ট্রিট করে। একেবারে গা পিচ্ছি জ্বলে যায়। আদিক্ষেতা যত্ত সব। জেইন বেরিয়ে যেতেই রিম হাফ ছেড়ে বাঁচার মতো অনুভব করল। মনে হচ্ছে এবার একটু শ্বাস নেওয়া যাবে, কিছুটা স্বাধীনতা ফিরে এসেছে। তবে এতেও পুরোপুরি স্বস্তি মেলে না, কারণ লোকটা সারাক্ষণ তার সাথে আঠার মতো চিপকে থাকে, এক মুহূর্তও দূরে থাকে না। লোকটার কি আর কোনো কাজ নেই নাকি? অসহ্য। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই রিমের চোখ আটকে গেল। জেইন দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে অপলক দৃষ্টি, ঠোঁটে বাঁকা হাসি। রিম পা বাড়াতে নিলেই তার কানে বাজল জেইনের কণ্ঠ। তোমার মুতু দেয়া হয়েছে? রিম বিরক্তিতে দাঁত চেপে কণ্ঠে বিদ্রূপ ছুঁড়ে দিল। না হলে কি করবেন, আপনি করিয়ে দিয়ে আসবেন? কথা শেষ করে সামনে এগিয়ে যেতেই হঠাৎ জেইন খপ করে তার হাত চেপে ধরল। এক টানের আবারও হ্যান্ডকাফ পরিয়ে দিল। লক ঘোরানোর টকটক শব্দে রিমের বুক ধক করে উঠল। জেইন হালকা হাসি মেখে গম্ভীর সুরে বলল, তুমি বললে অবশ্যই দিয়ে আসব। কথা শেষ হতেই তাকে এক ঝটকায় কোলে তুলে নিল। রিম ক্লান্ত, পরিশ্রান্ত। এতক্ষণে তার শরীরের প্রতিরোধের শক্তিও নিঃশেষ, তাই কোনো শব্দ না করে চুপচাপ জেইনের বুকে মাথা নামিয়ে রাখল। জেইন তাকে বিছানায় বসিয়ে দিল, তারপর নতুন করে খাবারের প্লেট নিয়ে এসে সামনে রাখল। আদুরে গলায় বলল, নাও, আমার হাতে খেতে হবে না, নিজের হাতেই খাও। এখন আর কোনো বায়না শুনব না কিন্তু। রিম কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে খেতে শুরু করে। জেইন ভ্রু তুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটা আবার কবে থেকে এত ভদ্র হলো? তার মনে হয় এই নিশ্চয়ই ঝড়ের আগে এক অদ্ভুত শান্তি। যাই হোক, আপাতত অন্তত খাচ্ছে, এটাই অনেক। তাই আর বাড়তি কথা না বলে চুপচাপ তাকিয়ে থাকে। ঠিক তখনই ফ্যাক্স মেশিনের ভেতর থেকে হঠাৎ কাগজ বেরোনোর শব্দে ঘরটা ভরে ওঠে। জেইনের চোখ মুহূর্তেই বদলে যায়। সে এক দৃষ্টি রিমের দিকে ছুঁড়ে দিয়ে ব্লুটুথ কানে লাগিয়ে নীরব স্বরে কারো সাথে কথোপকথন চালিয়ে যায়। ওপাশের কণ্ঠস্বর স্পষ্ট নয়, কিন্তু জেইনের ঠোঁটের টান ও চোয়ালের কঠোরতা বোঝায় খবরটা জরুরি। শেষে মাত্র দুটি শব্দ শোনা যায় তার ঠোঁট থেকে, ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে আবার চোখ ফেরায় রিমের দিকে। মেয়েটা মুখ ভর্তি খাবার নিয়ে চুপচাপ চিবোচ্ছে, গাল দুটো ফুলে আছে, দেখতে যেন একেবারে খরগোশ। জেইনের ঠোঁট বেঁকে ওঠে। আচমকা জেইন রিমের সামনে গিয়ে গালে হালকা টোকা দিয়ে চুমু খায়। রিম চমকে স্থির হয়ে যায়। এক মুহূর্ত দ্বিধায় থেকে জেইন দীর্ঘশ্বাস ফেলে। বাধ্য হয়ে হ্যান্ডকাফের চাবি বের করে ধীরে ধীরে তার হাত মুক্ত করে দেয়। গলায় অস্বাভাবিক শান্ত স্বর নামিয়ে বলে, আমি বাইরে যাচ্ছি, তবে তুমি এক পাও এই রুম থেকে বেরোবে না। পালানোর চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হবে। তোমার পছন্দের সমস্ত খাবার ফ্রিজে আছে, যেটা ভালো লাগবে নিয়ে খাবে। আর তোমার প্রয়োজনের সব কিছু এই রুমেই আছে, তাই কোনো অজুহাত দেওয়ার প্রয়োজন নেই। তারপর পাশের টেবিলে রাখা লাল বোতামটা দেখিয়ে ঠান্ডা গলায় যোগ করে, আর যদি খুব বেশি প্রয়োজন হয়, এটা চাপলেই মারতেও এসে যাবে। কিছু চাইলে তাকে বলবে। রিম মুখ ভর্তি খাবার চিবোতে চিবোতে নিঃশব্দে মাথা নাড়ল। জেইন ঝুঁকে গিয়ে তার কপালে দীর্ঘ গভীর এক চুমু রেখে দিল। সেই চুমুতে মিশেছিল মিষ্টি আদর। তারপর কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে গিয়ে বাইরে বেরিয়ে গেল। মৃদু অন্ধকারে লালচে আলোর ঝলকানি। দরজার উপরে বড় অক্ষরে জলজল করছে, ইনফার্নো রোসো। দেখতে সাধারণ এক লাক্সারি লাউঞ্জ, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা আসলে এক অন্ধকার রাজ্য। লোহার তৈরি ভারী দরজা ঠেলতেই ঘন সিগারের ধোঁয়া আর পোড়া কাঠের গন্ধ নাকে আছড়ে পড়ে। ভেতরে আলো খুব কম, শুধু লাল কালো ঝলকানির খেলা, যেন দেওয়ালের ভেতর কোথাও আগুন জ্বলছে। সিলিং থেকে ঝুলছে কালো আয়রন ল্যাম্প, কিন্তু সেগুলোতেও যেন আগুনের শিখা নিভে আসছে, দপদপ করছে অদ্ভুত ভৌতিক ছন্দে। কাচের তাক জুড়ে সাজানো বোতলগুলোতে প্রতিফলিত হচ্ছে সেই রক্তাভ আলো। দেখে মনে হয় বোতলের ভেতর হুইস্কি নয়, রক্ত জমাট বেঁধে আছে। পিয়ানো বাজছে এক কোণে, কিন্তু সুরটা আনন্দের না, বরং শোক গাথার মতো। প্রতিটি টেবিল ছায়ায় ঢাকা, অতিথিদের মুখ স্পষ্ট দেখা যায় না, শুধু জলজল করা চোখ, হালকা ফিসফিসানি আর রহস্যময়ী হাসি। বারটেন্ডারের চোখে যেন অদ্ভুত ঠান্ডা শূন্যতা। গ্লাসে ঢালছে কালচে তরল, যার প্রতিফলনে মনে হয় কালি মিশে গেছে। ভেতরে ঢুকলেই শরীর কেমন শিহুরে ওঠে, যেন এই বারের দেওয়ালগুলো এক একটা গোপন রক্তাক্ত ইতিহাস বয়ে বেড়াচ্ছে। এটা এমন একটা জায়গা যেখানে পাপ, প্রলোভন আর মৃত্যুর গন্ধ একসাথে ভেসে বেড়ায়। বারের লালাভ আলো ছায়ার গভীরতা ভেদ করে জেইন প্রবেশ করল সেই গোপন কক্ষে, যেটাকে বলা হয় ইনফার্নো রোসোর ব্ল্যাক চেম্বার।
পুরো মাফিয়া দুনিয়ার কন্ট্রোল রুম। ঘরটা ভারী অন্ধকারে ঢাকা, দেওয়ালে লাল রঙে আঁকা পুরনো প্রতীক, সাপ, মুকুট আর আগুনের চিহ্ন। একপাশে পুরো কালো পর্দা টানানো, আর বাতাসে ভাসছে ধোঁয়া আর হুইস্কির গন্ধ। মাঝখানে রাখা একমাত্র রাজকীয় লেদারের চেয়ার। সেই চেয়ারেই বসে আছে এক যুবক, কালো লেদারের চেয়ারে হেলান দিয়ে, মুখ অদৃশ্য ছায়ায় ঢাকা। শুধু তার গভীর গলা ঘর কাঁপিয়ে তোলে। ওয়েলকাম, ওয়েলকাম। এই যে, এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। জানতাম শেষ পর্যন্ত আসতেই হবে তোকে। অবশেষে আমার মতো এক তুচ্ছ মানুষের জন্য স্বয়ং মাফিয়া গডফাদার হাজির হয়েছে। তবে তোকে তোর রাজত্ব থেকে টেনে বের করতে পারলাম তো। এই বলে যুবকটি ধীরে ধীরে চেয়ার ঘুরিয়ে নিল। হালকা আলোয় দৃশ্যমান হলো তার নীলাভ চোখ, শীতল অথচ আগুনের মতো জ্বলজ্বলে, তীক্ষ্ণ চোয়াল, ঠোঁটে বাঁকা হাসি। জেইন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে রাজাধিরাজের মতো পায়ের ওপর পা তুলে সামনে থাকা লেদারের সিংহাসনে বসে পড়ল। সেন্টার টেবিলের ওপর থেকে হুইস্কির গ্লাসটা তুলে এক নিঃশ্বাসে রক্তাভ তরল গিলে নিল। তারপর আঙুলে গ্লাসটা ঘোরাতে ঘোরাতে হঠাৎ শব্দ করে ফ্লোরে ছুঁড়ে মারল। ভাঙা কাচের ঝনঝন শব্দে যেন কক্ষটা দপদপ করে কেঁপে উঠল। জেইন হালকা মাথা কাত করে কপালে আঙুল বুলিয়ে তারপর আচমকা ঝড়ের বেগে সামনে ঝুঁকে এলো। তার চোখের ধার যেন ছুরি। ঠোঁটে বাঁকিয়ে বলল, অ্যালেক্স, আমার ছোট ভাই, তোকে যতটা ধূর্ত ভেবেছিলাম তুই তার চেয়েও বেশি বোকা। তুই সত্যিই ভাবলি যে তুই আমাকে বাধ্য করেছিস সেখানে আসতে? তারপর হালকা শয়তানি হেসে সোজা হয়ে বসল, নিঃশব্দে ঘাড় টানটান করে দুপাশে কাঁধ করে রগগুলো ফুটিয়ে নিল। চাপা আগ্রাসনের ঝলক যেন বাতাসে ছড়িয়ে পড়ল। মুখে ভঙ্গিমা করে বলল, ন অ্যালেক্স, তুই না, তোকে আমি এখানে আনতে বাধ্য করেছি। আর ভুলে যাস না, তুই এখন যে বারে বসে আছিস সেটাও আমি ওন করি। তুই বললি না আমাকে আমার রাজত্ব থেকে টেনে বের করেছিস? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এই পুরো ইটালির মাটি আমার হুকুমের অপেক্ষায় থাকে। আকাশ থেকে পাতাল, বিশ্বের এমন কোনো অন্ধকার গলি নেই যেখানে আমার ছায়া পৌঁছয় না। প্রতিটি অন্ধকার গলিতে আমার রাজত্ব বিদ্যমান। এমন কোনো গ্যাংস্টার নেই যে আমার নাম শুনলে ভয়ে সিটিয়ে যায় না। যুবকটি গলায় রহস্যময় ভরাট হাসি মিশিয়ে বলল, ও রিয়েলি? আমি অ্যালেসান্ড্রো, ইউ নো না, আই এম দ্য কিং অফ মাই কিংডম। জেইন কোনো প্রতিক্রিয়া দেখালো না, কেবল আঙুলের চাপ দিল কালো রিমোটে। মুহূর্তের মধ্যে পুরো কক্ষ লেলিহান আগুনে ভরে উঠল। পর্দা, টেবিল, মদ ভর্তি বোতল সব দাউ দাউ করে জ্বলতে লাগলো। আগুন যেন তাদের দুজনকে গিলি খেতে চাইছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, দুজনের একজনও নড়ল না। দুজনেই আরাম করে চেয়ারে বসে চোখে চোখ রেখে আগুনের ভেতরেও শীতল দৃষ্টিতে একে অপরকে মাপছে। জেইন আরাম করে বসে প্রতিটি শব্দ বরফের মতো ছুঁড়ে দিল অ্যালেসান্ড্রোর দিকে। তুই যদি তোর কিংডমের কিং হইস, তাহলে আমি এই পুরো ওয়ার্ল্ডের লর্ড। এক মুহূর্তে আগুনের লেলিহান শিখা যেন তার কথার সঙ্গে সঙ্গেই গর্জে উঠল, আর কক্ষটিকে করে তুলল মৃত্যুর রাজসিংহাসন। অ্যালেসান্ড্রো মুখে বাঁকা হাসি নিয়ে ধীরে ধীরে বলল, বাট ইয়োর ওয়ার্ল্ডস কন্ট্রোল ইজ নাও ইন মাই হ্যান্ডস। সেই হার্ড ড্রাইভটা যেটা এতদিন পাগলের মতো খুঁজেছিলি, জ্বালিয়ে দিয়েছি। জানি এখন আর তোরও প্রয়োজন নেই, কারণ এতক্ষণে তুই নিশ্চয়ই জেনে গেছিস সে এখন আমার কাছে আছে। তোর একটু ভেবে সে আরো নিচু ক্রূর স্বরে ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, 12 বছর আগে যাকে তুই নিজের হাতে ছুরিকাঘাত করেছিলি, যার মুখ দেখতে তুই ঘৃণা করতিস, হুট করে কেন তাকে খোঁজার জন্য তুই এমন মরিয়া হয়ে পড়লি? ইজন্ট ইট স্ট্রেঞ্জ? নাকি এমন কিছু জেনে গেছিস যেটা তোর জানার কথা ছিল না? জেইনের মুখটা একদম স্থির, যেন ভেতরে কোনো অনুভূতি নেই। চোখ দুটো বরফের মতো শীতল। সে ধীরে ধীরে নির্দয় কণ্ঠে বলল, হ্যাঁ, করতে চেয়েছিলাম খুন। সে কথাটা এমনভাবে বলল যেন তার ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা নেই। 1 মিনিটের মতো নীরবতা, কেবল আগুনের গুলগুল শব্দ। জেইনের চোখে অদ্ভুত এক স্থিরতা। সে ধীরে ধীরে নির্দয় কণ্ঠে বলল, ভেবেছিলাম সেদিনই হয়তো মারা গেছে, কিন্তু সে এখনো বেঁচে আছে, আর এখন আমি তাকে চাই। আমাকে অনেক কিছু জানতে হবে, অনেক প্রশ্নের উত্তর চাই। অ্যালেসান্ড্রো ঠোঁটের এক কোণে হাসি দিল, অবজ্ঞার মতো। কক্ষে আগুন আরো জোরে শ্বাস ফেলল, কিন্তু দুজনের ছায়াই অটল রইল। তাহলে এতটুকুই বলি, সবকিছু এখন আমার হাতে আছে, কিন্তু আমি সবকিছু বিনামূল্যে দেব না। তুই যদি তাকে চাস, প্রথমে দেখাবি তুই কি দিতে পারিস, তোর ক্ষমতা, তোর নেটওয়ার্ক, তোর দাম। ভাবিস না এসব চাইব, ক্ষমতা তোর থেকে কোনো অংশে কম নেই আমার। আই ওয়ান্ট সামথিং রেয়ার, সামথিং দ্যাট অনলি ইউ ক্যান গিভ। সিদ্ধান্ত তোর হাতে। জেইন ধীরে উঠে দাঁড়ালো। আগুনের লেলিহান প্রতিফলনে তার চেহারা অদ্ভুতভাবে নির্মম হয়ে উঠল। হাওয়ায় ভাসা ধোঁয়া মুখে লাগে, তবুও সে অটল।
কণ্ঠে কেবল এক লাইন, বরফের মতো ঠান্ডা উক্তি। আমি কোনোদিন কাউকে কোনো কিছুর বিনিময়ে কিছু দেই না। আমার যেটা প্রয়োজন সেটা আমি ছিনিয়ে নিই। ঘরটা যেন মুহূর্তে স্তব্ধ, আগুনের গর্জনও কাঁপে না, শুধু দুই চোখ একে অপরের উপর ঝংকৃত। অ্যালেসান্ড্রো কয়েক সেকেন্ড চুপ ছিল, তারপর হেসে দিল। হাসি না, বরং রক্ত মেশানো একটা আহ্বান। সে ধীর কণ্ঠে বলল, আমিও নিজের জিনিস ছিনিয়ে নিতেই পছন্দ করি। একটা মুহূর্ত আলোর মধ্যে তাদের দুই ছায়াই যেন মিলল দুই ধূমায়িত রাজা। অ্যালেসান্ড্রো একটু এগিয়ে এসে নিজের কবজি টানালো, চোখে এক অদ্ভুত অলৌকিক অহংকার। আমাদের মাঝে কত মিল, তাই না? হবে না কেন? রক্ত যে এক। শব্দটা কক্ষের ভিতর বাজিয়ে উঠল, উপলব্ধি, হুমকি আর আমন্ত্রণের একসঙ্গে সুর। আগুন ভীষণ উচ্চে উঠছে, কিন্তু দুজনেই অটল। কে কি ছিনিয়ে নেবে, এটাই এখন গল্পের কেন্দ্র। পর্ব ৩৬, বর্ধিতাংশ। বিছানায় শুয়ে বসে ভীষণ বোর ফিল করছে রিম। এতক্ষণ কি একা একটা ঘরে বসে থাকা যায় কখনো? যদিও এখানে তার বিনোদনের জন্য অনেক কিছুই আছে। এতক্ষণ সে বসে বসে একবার ডোরেমন তো একবার শিনচ্যান কার্টুন দেখছিল, কিন্তু এখন আর তার ভালো লাগছে না। হঠাৎ তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সে একটু দুষ্টু হেসে জেইনে দেখানো বোতামটা চেপে দিল। কিছুক্ষণ পরেই মাত্তেও হন্তদন্ত পায়ে প্রবেশ করল কক্ষে। দেখেই মনে হচ্ছে বেচারা ভীষণ হাঁপিয়ে উঠেছে। সে হাঁপাতে হাঁপাতে ব্যাকুল কণ্ঠে বলে, ভাবি, আপনার কি কোনো কিছু প্রয়োজন? আমাকে শুধু একবার বলুন, আমি এক্ষুনি এনে দেব আপনাকে। রিম বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলে, তারপর ঝাঁঝালো গলায় বলে, কে তোমার ভাবি হয়? এসব ভাবিটাবি একদম বলবে না আমাকে। মাত্তেও হাঁ করে অবাক হয়ে বলে, ভাইয়ের বউকে ভাবি বলবো না তো কি? অন্য কিছু বললে তো ভাই আমাকে জানে মেরে দেবে। এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। রিম যেন আরও বিরক্ত হয়ে যায়। তারপরে মুখটা একটু কুঁচকে মাছি তাড়ানোর মতো করে বলে, আচ্ছা ঠিক আছে বুঝেছি। আপনার কি লাগবে ভাবি? আমাকে ডেকেছেন কেন? আমার কিছু লাগবে না, আমি এখন বাইরে যাব। মাত্তেও যেন আকাশ থেকে পড়ল। সে কণ্ঠ কেঁপে কেঁপে ভয়ে ভয়ে বলল, না না ভাবি, এসব খারাপ কথা একদম বলবেন না, তাহলে ভাই আমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। রিম কটমট করে বলে, কি এত সারাদিন ভাই ভাই করো? তোমার ভাইকে যদি বলি না যে তুমি আমার কথা শোনোনি, তাহলে দেখবে এসে তোমার কি অবস্থা করে। মাত্তেও এবার কাঁদো কাঁদো গলায় বলে, আমার সাথে আপনার কি শত্রুতা ভাবি? কেন আমার সাথে এমন করছেন? ভাই যদি জানতে পারে তাহলে আর আমার রক্ষে? রিম চোখ মুখ কুঁচকে বলে, এই চুপ করো তো, একদম ভাই ভাই করবে না। আর তোমার ভাই কিচ্ছু জানতে পারবে না। তোমার ভাই আসার আগেই আমি আবার রুমে চলে আসব। কোথাও যাব না, শুধু একটু বাইরে হাউজের মধ্যেই ঘোরাঘুরি করব। মাত্তেই সন্দেহ ভরা কণ্ঠে এক ভ্রু উঁচু করে বলে, আপনি সত্যি বলছেন তো ভাবি? রিম সাথে সাথে মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি বলছি। মাত্তেও কিছুক্ষণ মনে মনে ভাবে, রিম এখন চাইলেও আর পালাতে পারবে না, কারণ সেই ব্যবস্থা জেইন নিজের হাতে করে গেছে। বাইরেও গার্ডসরা কড়া পাহারায় আছে। এবার সকলেই পুরোপুরি সতর্ক, কোনো ভুল হবার চান্স নেই। আর মাত্তেওর মনের মধ্যে রিমের জন্য একটা অলস মায়াও জাগে। একটা মানুষ কতদিনই বা এক রুমে আটকা থাকতে পারে? অতএব সে বেশি না ভেবে রাজি হলো। রিম মনে মনে ভীষণ খুশি হয়, কিন্তু সেটা মুখে প্রকাশ করে না। সে চঞ্চল পায়ে রুম থেকে বাইরে বেরিয়ে পড়ে। রিম করিডোরের একপাশ ধরে হাঁটছে। প্রতিটা রুম দেখে যাচ্ছে নিখুঁত কৌতূহলে। তার পেছনে নিঃশব্দে হাঁটছে মাত্তেও। রিম মাঝে মাঝে বিরক্তির ঝলে মাথা ঘুরিয়ে তাকায়। তার তাকানোর সাথে সাথে মাত্তেও ধরা পড়া চোরের মতো এদিক ওদিক তাকিয়ে মাথা চুলকায়। এবার রিম একটা বিরক্তির শ্বাস ফেলে কোমরে হাত রেখে তার দিকে ঘুরে তাকায়। কি সমস্যা? আমার পেছন পেছন আসছো কেন? মাত্তেও হাবলার মতো হেসে বলে, আপনার পেছনে আসছিলাম না তো, আমি তো এদিকে একটা কাজে যাচ্ছিলাম। রিম তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আর কিছু না বলে আবারও হাঁটা শুরু করে। সিঁড়ি দিয়ে নেমে সে না জেনেই বার রুমে ঢুকে পড়ে। ক্লান্ত ভঙ্গিতে বার কাউন্টারের একটা উঁচু চেয়ারে বসে পড়ে। সে হাঁপিয়ে উঠেছে, তার গলা শুকিয়ে গেছে। সে কাঁচের বড় টপটায় ভর দিতেই চোখ আকৃষ্ট করে একটা ডিজাইনার কাঁচের বোতল। সেখানে জুসের মতো কিছু তরল ঝলমল করছে। তৃষ্ণার্থ সে কোনো কিছু না ভেবেই বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে মুখ লাগিয়ে খেতে থাকে। ঠোঁটে ছোঁয়াতেই বাবলস ফেটে অদ্ভুত টক মিষ্টি তেতো স্বাদ ঢুকে গেল ভেতরে। হঠাৎ গলা জ্বালায় কপাল কুঁচকে গেল তার, চোখ বড় হয়ে উঠল। রিম বোতলটা নামিয়ে গলা চেপে কাশি দিল, তারপর এক হাত দিয়ে ঠোঁট মুছে ফেলল। আস্তে আস্তে তেতো ভাবটা কমে গিয়ে মুখে মিষ্টি স্বাদ মিশে যেতে শুরু করলো। তার শরীরের ভেতর অন্যরকম এক অনুভূতি ছড়িয়ে পড়তে লাগলো। গাল টকটকে লাল হয়ে উঠল, মাথা যেন হালকা ঝিমঝিম করছে, বুকের ভেতর ধকধকানি দ্রুত হয়ে গেল। সেই দৃশ্য দেখে চোখ কপালে উঠে যায় মাত্তেওর। সে সাথে সাথে দৌড়ে আসে এবং রিমের হাত থেকে বোতলটা ছিনিয়ে নেয়। রিম তার দিকে রাগী চোখে তাকায়। বোতলটা নিয়ে দুজনেই টানাটানি করছে। শেষে রিম না পেরে মাত্তেওর হাতে একটা জোরালো কামড় বসিয়ে দেয়।
আহ! চিৎকার করে বোতলটা হাত থেকে ছেড়ে দেয় মাত্তেও। তাকিয়ে দেখে রিম খুব মজা করে হুইস্কির বোতলের শেষ ফোঁটাও চেটেপুটে খাচ্ছে। রিমের মাথা ঝিমঝিম করছে, চোখ পিটপিট করছে, গায়ে একরকম অলস অলস ভাব। সে গালে হাত রেখে ওপরের ঝাড়বাতির দিকে বুঁদ হয়ে তাকিয়ে আছে। ভয়ে মাত্তেওর গলা শুকিয়ে যাচ্ছে। ভাই যদি জানতে পারে আজ আর তাকে আস্ত রাখবে না। এখন কি করবে সে কিছু বুঝে ওঠার আগেই রিম আরও একটা বোতল হাতে তুলে নেয়। এবারেও মাত্তেও তার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেটা, কিন্তু এবার আর রিম ছাড়ে না। বিরক্ত হয়ে বলে, আরে দাও বলছি, আমি খাবো, মজা লাগছে খুব। মাত্তেও হতভম্ব হয়ে বলল, এসব খাবেন না ভাবি, এসব ভালো মানুষ খায় না। ভাই আপনার জন্য অনেকগুলো জুস এনে রেখেছেন, আমি সেগুলো এনে দিচ্ছি, আপনি যত ইচ্ছে খান। রিম চোখ পিটপিট করে মুখে আঙ্গুল দিয়ে বলে, চুপ কর বলদত, আমি বাচ্চা নাকি যে জুস খাবো? আমি এটাই খাবো, আমার এটাই মজা লাগছে। তুই যদি আমাকে আটকাস তাহলে তোর ভাইকে বলে তোকে মার খাওয়াবো, তখন বুঝবি কেমন লাগে। রিমের ঠোঁটে দুষ্টু হাসি ছড়িয়ে পড়ে। মাত্তেও মনে মনে বলে, এই মহিলা তো ভারী ডেঞ্জারাস, এখন কি করি আমি? রিম এক এক করে পরপর 4টে বোতল খালি করে ফেলে। প্রতিটি বোতল খাওয়ার সাথে সাথে তার গলায় খুচরো হাসি জমে ওঠে। মাত্তেও মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে আছে। সে শুধু ভাবছে একটু পর কি তাণ্ডবটাই না হবে এখানে। আজকে মরার জন্য প্রস্তুত সে। রাত ঠিক 8টা কি 9টা। জেইনের কালো চকচকে অডি কার এসে থামল পেন্টহাউসের সামনে। পুরো বাড়িটাই তখন অন্ধকারে ডুবে, নীরবতা যেন শ্বাস রোধ করে আছে। অলস ভঙ্গিতে গাড়ি থেকে নামল, ভারী পদক্ষেপে বেসমেন্ট পেরিয়ে সরাসরি লিফটে উঠে গেল। লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গে কালো স্যুটটা খুলে বাঁ হাতে ঝুলিয়ে নিল। চোখে মুখে সেই অদম্য ক্লান্তি আর অস্থিরতা। এই মুহূর্তে জেনকে রিমের প্রয়োজন, খুব কাছে। তার নিষ্পাপ মুখটা দেখলেই জেনের সমস্ত ক্লান্তি ভাব চলে যাবে। কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল রিমের কক্ষে, কিন্তু দরজার লক খুলতেই ভ্রু কুঁচকে গেল তার। ভেতরে গিয়ে একবার চোখ বোলাতেই বুঝল রিম কোথাও নেই। প্রথমে মনে হলো হয়তো ওয়াশরুমে, কিন্তু কয়েক মুহূর্ত অপেক্ষা করেও যখন কোনো শব্দ পেল না, তখন বুকের ভেতর অজানা এক শঙ্কা নেমে এলো। তার গলা ফেটে চিৎকার করে মাত্তেওকে ডাকল, মাত্তেও। কিন্তু চারদিক থেকে কোনো উত্তর আসলো না। হঠাৎ অস্থির হয়ে পড়ল জেন। রুম থেকে বেরিয়ে সারা পেন্টহাউস তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। প্রতিটি করিডর, প্রতিটি রুম, এমনকি টেরেস, সব জায়গায় খুঁজেও রিমের কোনো চিহ্ন নেই। বুকে ধরফর বাড়তেই থাকল। চোখে ক্রোধ আর আতঙ্ক একসাথে ভেসে উঠল। তবু নিজেকে জোর করে সান্ত্বনা দিল, না, রিম বাইরে যায়নি। যদি যেত তাহলে সবার আগে নোটিফিকেশন আসতো তার কাছে। কিন্তু অদৃশ্য ভয়ের এক কালো চাদর যেন তাকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরছিল। খুঁজতে খুঁজতে জেইন একসময় এসে দাঁড়ালো প্রাইভেট বারের রুদ্ধ দ্বারের সামনে। দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। ভেতরে পা রাখতেই জেইনের চোখের মনি স্থির হয়ে গেল। ঘরের ভেতরটা এক মায়াবী কুয়াশায় আচ্ছন্ন। লাল আর বেগুনি আলোর এক বিষণ্ণ সংমিশ্রণ কক্ষের আবহাওয়াকে ভারী করে তুলেছে। টেবিলের ওপর অর্ধশায়িত এক ওয়াইনের বোতল থেকে শেষ কয়েক ফোঁটা চুইয়ে পড়ছে, আর মেঝেতে ছড়িয়ে আছে কাঁচের অশ্রুবিন্দু, ভাঙা গ্লাসের টুকরো। বাতাসের প্রতিটি অণুতে অ্যালকোহলের কড়া ঘ্রাণ। সেই বিশৃঙ্খলার কেন্দ্রে বার টপের ওপর আসীন এক মানবী, রিম। পা দুটো ভাঁজ করে পরম নিশ্চিন্তে বসে আছে সে। ঠোঁট দুটো অবুঝ শিশুদের মতো উল্টানো, অথচ চোখে মুখে এক দার্শনিক গাম্ভীর্য, যেন জগতের সমস্ত গূঢ় রহস্য আজ তারই করায়ত্ত। রিমকে অক্ষত দেখে জেইনের বুকের ভেতর জমে থাকা শঙ্কা মুহূর্তেই গলে জল হয়ে গেল। তার ওষ্ঠাধরে ছড়িয়ে পড়ল স্বস্তির নিঃশ্বাস। সে ধীর পায়ে সামনে এগিয়ে আসছিল। প্রতিটি পদক্ষেপ যত এগোচ্ছে তার বুকের ভেতর ধকধক শব্দ যেন আরও জোরে বাজতে লাগল। হার্টবিট এতটা তীব্র হয়ে উঠল যে নিজেকেই নিয়ন্ত্রণে রাখতে কষ্ট হচ্ছিল। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল ফ্লোরে। মাথায় হাত দিয়ে ভেঙে পড়ে বসে আছে মাত্তেও। মুহূর্তেই জেইনের চোখ দুটো রাগে জ্বলে উঠল। চোয়াল শক্ত হয়ে তীক্ষ্ণ হয়ে উঠল তার চেহারা। একটা ভারী শ্বাস টেনে নিয়ে মুষ্টিবদ্ধ করল হাত। তারপর হঠাৎ ঝাঁকিয়ে ঝুঁকে পড়ল মাত্তেওর ওপর। শার্টের কলার চেপে ধরে টেনে হিঁচড়ে দাঁড় করালো। মাত্তেও ভয় দমবন্ধ হয়ে হাঁসফাঁস করতে লাগল। তবিও জেইনের হাতের মুঠো আরও শক্ত হল। দু হাতে তার কলার পেঁচিয়ে ধরে দাঁত চেপে গর্জে উঠল, এই জানোয়ারের বাচ্চা, এই, ও এখানে কিভাবে এলো? তোকে বলেছিলাম না ও যেন বাইরে বের হতে না পারে? আমার কথা মাথায় ঢোকেনি তোর, হারামির বাচ্চা? মাত্তেওর বুক ধকধক করছে, চোখে মুখে আতঙ্ক জমে গেছে। কোনো রকমে গলা শুকিয়ে কাঁপতে কাঁপতে থেমে থেমে বলল, ভাই, আমার কি দোষ বলুন? আমি কি করে জানবো ভাবির হাড়ে হাড়ে এত শয়তানি বুদ্ধি? আপনার বউ না, একদম আপনার মতোই। জেইন চোখের দিকে তাকাতেই মাত্তেওর কণ্ঠ রোধ হয়ে যায়।
জেইন রাগে ফোঁস করছে। মাত্তেও বুঝতে পারছে মুখ ফসকে ভুল ব্যক্তির সামনে ভুল কথা বলে ফেলেছে। হঠাৎ জেইনের শক্ত হাতটা আরও আঁকড়ে ধরে, কণ্ঠে খোঁচা, এই জানোয়ারের বাচ্চা, আমার বউটে কি বললি তুই? মাত্তেওর কপাল থেকে ঘাম ঝরছে, বুক ধরফর করছে, সে খুক করে কেশে ওঠে, চোখে জীবনের শেষ শ্বাস দেখা যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক জাদু মন্ত্রের মতো জেইনের সমস্ত পেশি শিথিল হয়ে এলো, হাতের বাঁধন ঢিলে হয়ে এলো। পিছন থেকে একজোড়া কোমল বাহু জেইনকে আষ্টপিষ্টে জড়িয়ে ধরেছে। রিমের উষ্ণ শরীরটা মিশে আছে জেইনের পিঠের সাথে, তার মুখ গুজে আছে জেইনের পিঠের শার্টে। রিম ঠোঁট ফুলিয়ে জেইনের পিঠে নাক ঘষে অভিমান নিয়ে বলে, তুমি এসেছ? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, এত দেরি করলে কেন? আমার তোমাকে ছাড়া একা থাকতে একদম ভালো লাগে না। জেইন স্তব্ধ, কপাল চওড়া হয়ে যায়। রিমের শরীরের উষ্ণতা তার রক্তে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে, এতটাই জোরে লাফাচ্ছে। এক ঝটকায় রিমের হাত ছাড়িয়ে তাকে নিজের সামনে ঘুরিয়ে আনে। তীক্ষ্ণ দৃষ্টিতে তার শরীরটা ওপর নিচ পর্যবেক্ষণ করতে থাকে। আঙুলের ডগায় এলোমেলোভাবে হাত রেখে খুঁজে দেখে কোথাও কোনো আঘাত আছে কিনা। কিছু না পেয়ে অবশেষে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর দৃষ্টি গিয়ে থামে রিমের মুখে। নিষ্পাপ বাচ্চাদের মতো একরকম সরল ভাব ফুটে উঠেছে সেখানে। ঠোঁটে রক্তিম আভা, নাকের ডগা আর গাল টকটকে লাল টমেটোর মতো হয়ে গেছে। চোখ অধখোলা, দৃষ্টি ঝাপসা, শরীর ঢুলছে। জেইন গম্ভীর চোখে তাকিয়ে তার গালে হাত রাখে, কণ্ঠস্বরে দমবন্ধ চিন্তার ছায়া মিশে যায়। এমন দেখাচ্ছে কেন তোমাকে? জ্বরটা কি আবার বেড়েছে? সে কপাল, গাল, ঘাড় সব জায়গায় হাত রাখে। না, শরীরের তাপমাত্রা একদম স্বাভাবিক। চোখে তীক্ষ্ণ সন্দেহ ঝিলিক দেয়। আবার বলে, এই কি খেয়েছো বলো তো, তুমি এমন করছো কেন? রিম চোখ পিটপিট করে ঠোঁট ফুলিয়ে শিশুসুলভ ভঙ্গিতে উত্তর দেয়, আমি কিছু খাইনি তো। তারপর আঙ্গুল তুলে মাত্তেওর দিকে ইশারা করে, ওই আমাকে খেতে বলেছে। ওই বোতলগুলোতে অনেক মজার মজার জুস আছে, তাই তো আমি একটুখানি খেয়েছি, বেশি খাইনি তো, বিশ্বাস করুন। দুই আঙ্গুলে উল্টো ইউয়ের মতো ভঙ্গি করে দেখায়, চোখ ছোট ছোট করে বলে, এই যে একটুও খানি। মাত্তেও তড়াক করে পেছন থেকে সামনে এসে দাঁড়ালো, কণ্ঠে মিশ্র বিস্ময়, চোখ ভরা হতবাক ভাব। কি মিথ্যুক রে বাবা, আমি কখন খেতে বললাম? আমি তো আরও মানা করছিলাম ওনাকে, কিন্তু উনি আমার কোনো কথা শোনেননি। ভাই, বিশ্বাস করুন, ভাবি মিথ্যে কথা বলছে। শেষ কথাগুলো সে প্রায় কাঁদো কাঁদো গলায় উচ্চারণ করল, কণ্ঠে আতঙ্ক আর দুঃখের ঢেউ। জেইন দাঁতে দাঁত চিপে চিবিয়ে বলে, তুই ওকে খেতে বলিসনি ঠিক আছে, কিন্তু তুই আটকানোর চেষ্টাও তো করিসনি, ফাকিং বিচ। মাত্তেও কাঁদো কাঁদো গলায় মুখ ছোট ছোট করে বলে, ভাই, আমি আটকে ছিলাম তো, কিন্তু ভাবি আমার কোনো কথা শোনেনি, উল্টো বলে আপনাকে বলে নাকি আমাকে মার খাওয়াবে। আমি কি করতাম বলুন? ভাবির কথা না শুনলেও আপনার কাছে মার খেতে হতো, শুনলেও খেতে হতো। আপনি তো জানেন ভাবি কত জেদি, আপনি ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারে না। জেইন এবার বিরক্ত হয়ে ধমকে ওঠে, চোখ ঝলসানি তীক্ষ্ণ। চুপ কর ইডিয়েট, তুই যদি ওকে আটকাতি তাহলে কি ও এসব খেতে পারত? তুই ওকে রুম থেকে বের করলি কেন? তোকে আমি পরে দেখে নেব। আজকে রাতে ডিনার করবি না তুই, এবার যা এখান থেকে, আমার চোখের সামনে দেখতে চাই না তোকে। মাত্তেও মাথা নামিয়ে ফেলে, মুখ ফুলিয়ে চোখ কুচকে মিনমিন করে নিচু গলায় বলে, এত টাকা থাকতে শুধু শুধু আমার একবেলার খাবার কেন বন্ধ করে দিচ্ছেন? জামাই বউ দুজনেই এক, নিজেরা দোষ করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। জেইনের চোখ সরু হয়ে যায়, কণ্ঠে হুঁশিয়ারি, কি বললি তুই? মাত্তেও মুখ কুচকে ফিসফিস করে, কিছু না। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। যাচ্ছি তো। মাত্তেও মুখ ফুলিয়ে চলে যায়। যেই নেইমের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ধমকের স্বরে বলে, এসব খেয়েছো কেন তুমি? জানো এসব কি? রিম জোর গলায় ন্যাকা স্বরে কেঁদে ওঠে, আপনি আমাকে বুকছেন কেন? তার কান্নার স্বর ধীরে ধীরে আরও বাড়তে থাকে। জেইনের মুখ কুচকে যায়, কান ঝাঁঝিয়ে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে রিমকে শান্তভাবে বোঝাতে থাকে, আরে বুকছি না তো তোমাকে, ঠিক আছে, এখন আর বকবো না, কান্না করে না লক্ষ্মী সোনা। জেইন রিমকে কোমল হাতে কোলে তুলে নিল, চলো রুমে যাই। কিন্তু রিম হাত পা ছোড়াছড়ি শুরু করে দিল, গলায় স্বর ভর দিয়ে, না না না, আমি রুমে যাব না। তারপর আহ্লাদি গলায় বলে, আমি এখানেই থাকব। জেইন বিরক্ত ভঙ্গিতে বলে, এখানে কি করবে তুমি? রিম তার গলা জড়িয়ে মিষ্টি করে বলে, নাচব। জেইনের মাথায় যেন বাজ পড়ল, সে চোখ কপালে তুলে বলে, হোয়াট? কি বললে তুমি? রিম মুখ ফুলিয়ে হেসে ওঠে, ছোট ছোট আঙ্গুলে জেইনের বুকের কাছের বোতাম দুটো খুলে সেখানে মুখ গুজে দেয়। নিঃশ্বাস টেনে বলে, তোমার শরীরে এই ঘ্রাণটা কি লাগিয়েছ? আমাকে একটু বলো না। জেইন নেশা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, হাসকি ভয়েসে বলে, কেন, ভালো লাগে না তোমার? রিম বুকে মুখ গুজে গভীরেভাবে নিঃশ্বাস টেনে নেয়,
তারপর অস্পষ্ট গলায় বলে, খুব ভালো লাগে, সবসময় এটাই লাগাবে। জেইন ছোট্ট করে আঠালো গলায় বলে, আচ্ছা। রিম এবার ছটফট করে বলে ওঠে, আমাকে নামাও। সে হাত পা ছুঁড়ে বলে, আরে নামাও বলছি, নামাও না। আরে বাবা, কি হয়েছে বলবে তো, তুমি আগে নামাও তো। জেইন আর উপায় না পেয়ে তাকে কোল থেকে নামিয়ে দেয়। রিম এক ছুটে ডেস্কের কাছে চলে যায়, উঁচু টুলের ওপর উঠে বার টপের ওপর দাঁড়িয়ে পড়ে। জেইন ভয়ে তার সামনে চলে আসে, অস্থির হয়ে বলে, আরে কি করছো, পড়ে যাবে তো। রিম বিরক্তিতে মুখে চ্যা জাতীয় উচ্চারণ করে, ব্যাং, আমি পড়ব না। বার টপের সামনে দেয়ালের সাথে মিলে আছে উঁচু চকচকে বোতল র্যাক, যা এক ধরনের আর্ট পিসের মতো লালচে আলোয় ঝলসছে। প্রতিটি শেলফে সাজানো আছে ওয়াইন, শ্যাম্পেইন, ভটকা, জিন, হুইস্কি, সবই উজ্জ্বল বোতলের আকারে চোখে পড়ছে। রিম সেখান থেকে একটা বোতল তুলে গালের সাথে মিশিয়ে চোখ বুজে ঠান্ডা অনুভব নিল। তারপর পিট করে তাকিয়ে তারপর কৌতূহল ভরা গলায় বলে, এটাতে কিসের জুস আছে, খুব মজা, আমি আরেকটু খাই। জেইন দ্রুত তার থেকে বোতলটা কেড়ে নিয়ে বলে, এই না, একদম না, এমনিতেই যতটা খেয়েছ তার জ্বালা সইতে পারছি না আমি, আর খেতে হবে না। সে রিমের হাত ধরে বলে, চলো এখান থেকে। রিম ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে। জেইন এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে, এত জ্বালা কি সহ্য করা যায়। মেয়েটা রোজ রোজ একটা নতুন ঝামেলা পাকায়। তবুও জেইন শান্তভাবে তাকে বোঝাতে থাকে, এসব ভালো না সোনা, এসব বাজা জিনিস, আমি তোমাকে এর থেকে আরও অনেক বেশি টেস্টি জুস এনে দেব, ওকে, এবার চলো। রিম এবার ছোট্ট বাচ্চার মতো নিষ্পাপ মুখ বানিয়ে বলে, না, আমি এটাই খাবো, প্লিজ একটু খাই। একটু বেশি না তো, খাই না প্লিজ, তুমি খুব ভালো, আমাকে একটু দাও না খেতে। জেইন নিজের হাসি সংবর করে রাখে, তারপর রিমের দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সম্পূর্ণ রিমের বশীভূত হয়ে গেছে। এত কিউট করে বললে কি মানা করা যায়? সে হালকা মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এটাই লাস্ট, বুঝতে পেরেছ? রিম একগাল হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়, তারপর বোতলে মুখ লাগিয়ে চুপচুপ করে খেতে থাকে। ট্রান্সপ্যারেন্ট গ্লাসের বোতলের বাইরে থেকে রিমের প্রতিটা নড়াচড়া স্পষ্ট বোঝা যায়। জেইন একদৃষ্টে তাকিয়ে থাকে, গলা শুকিয়ে যায়, ফাঁকা ঢোক গিলে নিজের গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তৃষ্ণা যেন কমছেই না, বাড়ছেই। নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসে, আঙ্গুল দিয়ে নাকের নিচে হালকা ঘষে। রিম খেয়ে জিভ দিয়ে ঠোঁট চেটে নেয় মজাদার ভঙ্গিতে। জেইন হাঁসফাঁস করে ওঠে, বুক শুকিয়ে যায়, ঠোঁট ফাঁকা করে ধীরে ধীরে শ্বাস নিতে থাকে। রিম তার দিকে ঝাপসা চোখে তাকায়, তারপর ঢুলতে ঢুলতে বার টপে ধপ করে বসে পড়ে। জেইন খিচে চোখ বন্ধ করে নেয়। চোখ খুলে রিমের চুল কানে গুজে দিয়ে আদরে গলায় বলে, ব্যথা পেয়েছো সোনা? রিম ছোট্ট করে গলায় আহ্লাদ মিশিয়ে বলে, না। তারপর বোতলটা জেইনের দিকে দিয়ে বলে, নাও, তুমিও একটু খাও, এটা খুব ইয়ামি। জেইন রিমের দু উড়ুতে হাত রেখে তাকে টেনে আরও নিজের সাথে মিশিয়ে নেয়। রিমের দু পায়ের ফাঁকে জেইন দাঁড়িয়ে আছে। জেইনের চোখে এক গভীর তৃষ্ণা, তার নিঃশ্বাসে মিশে আছে সামান্য ধোঁয়া মাখা উত্তেজনা। সে নেশাক্ত গলায় ফিসফিস করে বলে, হ্যাঁ খাবো তো, কিন্তু একটু অন্যভাবে। রিম অবুঝের মতো তার দিকে তাকিয়ে গলা দিয়ে অস্পষ্ট স্বর বের করে, কি ভা? কিন্তু সেই প্রশ্ন পূর্ণতা পায় না। তার আগেই জেইন ক্ষুধার্তের মতো ঝাঁপিয়ে পড়ল রিমের ওষ্ঠা ধরে, জিভ দিয়ে লোভনীয়ভাবে চেটে ফেলে রিমের ঠোঁটে লেগে থাকা শ্যাম্পেনের শেষ বিন্দুটি। রিমের শরীরে যেন সহস্র ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। সে কেঁপে উঠল জেইনের বলিষ্ঠ বাহুর বেষ্টনীতে। রিমের তপ্ত নিঃশ্বাস জেইনের মুখে আছড়ে পড়ছে। সে অনুভব করল তার বাহুবন্ধনীতে রিমের শরীরটা এক অবাধ্য লতার মতো কাঁপছে। এক অদ্ভুত শিহরণ রিমের মেরুদণ্ড বেয়ে নেমে গেল। তার আঙুলগুলো অজান্তেই জেইনের শার্টের কলার খামচে ধরল। জেইন আলতো করে রিমের নিচের ঠোঁটে নিজের দাঁতের মৃদু চাপ দিতেই রিমের বুক চিরে এক অস্ফুট গোঙানি বেরিয়ে এলো। সেই শব্দ জেইনের ভেতরের তৃষ্ণাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর জেইন সামান্য দূরত্ব তৈরি করে দাঁড়ালো, কিন্তু তার চোখ তখনও রিমের চোখের ওপর স্থির। তার নিজের নিঃশ্বাস তখন ঝোড়ো হাওয়ার মতো উত্তপ্ত। সে এক দীর্ঘ বিরক্তির নিঃশ্বাস ছেড়ে বলে, উহ, শুধু শ্যাম্পেনের টেস্ট পাচ্ছি। আমি তোমার ওই সিক্ত ঠোঁটের নিজস্ব স্বাদ পেতে চাই, যেটাতে শুধু তুমি আছো। রিম এবার মুখ কুঁচকে একটু ঝঞ্ঝাটভাবে বলে, ধুর, আপনার সাথে আর খেলবো না, আপনি পচা, খালি মুখে মুখ লাগিয়ে দেয়। তারপর তার নজর পড়ে জেইনের সিল্কের কালো শার্টের ওপর। সে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলে, আপনার শার্টটা না খুব সুন্দর, এটা আমি পরব, আমাকে এটা দিন, খুলুন বলছি। বলেই সে নিজের চেষ্টায় জেইনের বুকের কাছে থাকা বোতামগুলো খুলতে শুরু করে। জেইন তার হাতটা খপ করে ধরে ফেলে, ধীর শ্বাস ফেলে ঠোঁট ফাঁক করে বলে, হেই, কি করছো এসব? রিম অধৈর্য হয়ে বলে, আপনি তো খুলছেন না, খুলুন না, আমি পরব এটা।
জেইন শ্বাস কাঁপিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে বলে, তুমি এখন হুঁশে নেই, তুমি জানোই না তুমি ঠিক কি করছো। রিম বিরক্ত হয়ে বলে, উফ, আপনি এত কথা বলেন কেন? রিম বাচ্চাদের মতো চেঁচিয়ে ওঠে, আমি এটা পরব, খুলুন, তাড়াতাড়ি খুলুন। জেইন ঝটপট নিজের শার্ট খুলতে শুরু করে, অস্থির হয়ে বলে, এই তো খুলে দিচ্ছি, একটু সহ্য করো সোনা। রিম অধৈর্যের মতো হাত পা নাচাতে শুরু করে, তাড়াতাড়ি খুলুন, তাড়াতাড়ি। জেইন তাড়াহুড়ো করে শার্ট খুলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর বিদ্যুতের মতো শার্টটা রিমের কাছে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এই নাও, খুলে ফেলেছি। রিম ছোট্ট বাচ্চার মতো খুশি হয়ে শার্টটি হাতে নেয়, ঘাড়ের পেছনে হাত নিয়ে দ্রুত নিজের জামার ফিতা খুলতে শুরু করে। জেইন তার দিকে ঘোলা মাদকতা মিশিয়ে চোখ রাখে, মনে হচ্ছে সে পুরো মুহূর্তে মগ্ন। হঠাৎ রিম থমকে যায়, চোখ সরু করে জেইনের দিকে তাকায়, ভ্রু কুঁচকে বলে, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি এখন চেঞ্জ করব। জানেন না মেয়েরা চেঞ্জ করলে দেখতে নেই, ব্যাড ম্যানার্স। বলেই রিম জেইনের নগ্ন বুকে হাত রেখে ঠেলে ঠুলে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। জেইন অসলভাবে উল্টো দিকে ফিরে দাঁড়ায়। এবার রিম মিষ্টি হেসে বার টপে বসেই চেঞ্জ করতে থাকে। মাঝে আবার জেইনকে উদ্দেশ্য করে মাতাল গলায় অস্পষ্টভাবে বলে, দেখুন, আপনি কিন্তু একদম পেছনে ঘুরে তাকাবেন না যতক্ষণ না আমার চেঞ্জ করা শেষ হবে, ওকে? জেইন হালকা মুচকি হেসে বলে, ওকে। রিম আরও দৃঢ় হয়ে বলে, একদম কোনো চিটিং করবেন না, নো চিটিং, একদম তাকাবেন না কিন্তু। জেইন ঠোঁট কামড়ে হেসে ফেলে। মেয়েটা এত সরল কেন? মেয়েটা যে তাকে ট্রান্সপ্যারেন্ট কাঁচের দেওয়ালের সামনে দাঁড় করিয়ে রেখেছে, এটা কি মেয়েটা জানে? রিম নিজের জামা টেনে টুনে খুলে ফেলে। ফর্সা শরীরের ওপর মেরুন রঙের ইনার ঝলমল করছে, বারের বেগুনি আলোতে যেন আরও আকর্ষিত হয়ে উঠছে। জেইনের নিঃশ্বাস আটকে যায়, হৃদয় যেন বুকের ভেতর ধপধপ করে ফেটে বেরোতে চায়। শরীরের রক্ত দ্রুত ছুটে চলছে, হাত অজান্তেই কাঁপছে, শরীরের প্রতিটি অংশ তীব্রভাবে উত্তেজিত। রিম যখনই ইনারের স্ল্যাব খুলতে শুরু করে, জেইন অসহ্য যন্ত্রণায় চোখ দুটো খিঁচে বন্ধ করে নিল, কিন্তু অবাধ্য মন আর নির্লজ্জ চোখ দুটো যেন কোনো এক অদৃশ্য মায়ায় আবার খুলে গেল। তার তৃষ্ণার্ত দৃষ্টি রিমের মেয়েলি শরীরটা শুষে নিতে থাকে, প্রতিটি ভাঁজে, প্রতিটি রেখায় যেন আগুন ধরিয়ে দিচ্ছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে জেইনের, মাথা ঘুরছে, দৃষ্টি ঘোলা হয়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে তীব্রভাবে। সে সহ্য করতে পারছে না, এই মেয়েটা আর কতভাবে জ্বালাবে তাকে। তার সহ্যের সীমা ইতিমধ্যেই ছাড়িয়ে যাচ্ছে। শার্ট পরে রিমের ঠোঁটে মিষ্টি হাসি ফুটে ওঠে। জেইনের শার্ট তার হাঁটু ছাড়িয়ে গেছে, হাতা দুটো ঝুলে আছে। সে শার্টের কলারটা উঁচু করে নাকের সামনে ধরে গভীরভাবে নিঃশ্বাস টেনে নেয়। জেইন রিমের এসব কার্যক্রম দেখে ঠোঁট কামড়ে মুচকি হাসে। রিম জেইনকে বলে, আপনি এবার ঘুরে দাঁড়াতে পারেন, আমার চেঞ্জ করা হয়ে গেছে। জেইন বুক ফুলিয়ে শ্বাস টেনে ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ায়। রিমের শরীরে এখন কাপড় বলতে শুধুমাত্র জেইনের কালো শার্টটা। ফর্সা রূপটি কালো শার্টের সঙ্গে মিলেমিশে যেন আরও চকচক করছে। রিম শার্টে হাত বুলিয়ে আয়নায় নিজেকে দেখে, চঞ্চল হেসে বলে, কত কমফোর্টেবল এটা, কত আরাম লাগছে, ওসব ভারী জামা আমার একদম ভালো লাগে না। জেইন তার দু পায়ের মাঝে দাঁড়িয়ে পড়ে, রিমের নাক টেনে গলায় আদর মিশিয়ে বলে, তাই এটা পরে আরাম লাগছে তোমার? ঠিক আছে, এখন থেকে এসবই পরবে তুমি, চাইলে কিছু না পরেও থাকতে পারো তুমি, আমি মাইন্ড করব না একটুও। রিম জেইনের কথার মানে পুরোপুরি বুঝতে পারছে না। তার দৃষ্টি পড়ে জেইনের বুকের বাঁ পাশে থাকা কালো তিলে, আঙুল দিয়ে হালকা বুলিয়ে ঠোঁট কামড়ে মিষ্টি হাসে। এটা খুব সুন্দর, এখানে একটা চুমু খাই? জেইন শুষ্ক ঢোক গিলে ফেলে, গলায় বাষ্প জমে ওঠে, অস্পষ্ট স্বরে বলে, খাই। আগের মতোই কৌতূহলময় স্বরে জিজ্ঞেস করে, খাই? হ্যাঁ। মুহূর্তেই রিমের নরম ঠোঁট আছড়ে পড়ে জেইনের বুকে। কোমল অধরের শিশুসুলভ স্পর্শে জেইনের শরীর কেঁপে ওঠে, কণ্ঠ কেঁপে বলে, হেই, কি করছো? রিম অলসভাবে তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, চুমু খাচ্ছি। কেন, আপনার ভালো লাগছে না? জেইন ধীরে ধীরে শ্বাস নিয়ে ফিসফিস করে বলে, হ্যাঁ, খুব ভালো লাগছে, একটু বেশি। রিম চোখ পিটপিট করে বলে, তাহলে আরও দিই? জেইনের শরীরে যেন আগুন দপদপ করে জ্বলছে। জেইন রিমকে থামিয়ে ফিসফিস করে বলে, এই, একদম না, তোমার সব কথা শুনেছি, এবার রুমে চলো।
রিম বাঁক নিয়ে চঞ্চলভাবে বলে, এখনই না, আজকে এখানেই থাকি না আমরা, ভালো লাগছে তো। বলেই রিম আরও একটা বোতল নিজের হাতে তুলে নেয়। জেইন এবার তাকে চোখ রাঙিয়ে বলে ওঠে, এটা রাখো বলছি, আমি কিন্তু তোমাকে বকবো। রিম মুখ ভেঙচিয়ে বলে, আসছে আমাকে বকতে, পচা লোক, মনস্টার একটা। আমি জানি আপনি শুধু বলতে পারবেন কিন্তু কিছু করতে পারবেন না। যত সব আজাইরা পাবলিক। জেইন আর কিছুই বলে না। কেন জানি রিমের এই ছোট ছোট পাগলামিগুলো দেখতে ভীষণ ভালো লাগছে তার। করুক না একটু পাগলামি, মেয়েটার জ্ঞান থাকলে তো আর সেই সৌভাগ্য হবে না তার। রিম বসে বসে বোতলের সবটুকু তরল শেষ করে, একটা তৃপ্তির ঢেকুর তোলে। অ্যালকোহলের বিকট গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। রিম হঠাৎ দাঁড়িয়ে বোতল ছুঁড়ে ফেলে মেঝেতে, তারপর শরীর মুচড়িয়ে গলা ছেড়ে গেয়ে ওঠে, ইতনা মজা কিউ আ রাহা হ্যায় তুনে হাওয়া মে ভাং মেলায়া। তার পর মুহূর্তেই জেইনের গলা জড়িয়ে কপাল থেকে মুখে গলায় আঙুল দিয়ে স্লাইড করতে করতে গেয়ে ওঠে, দুগনা নশা কিউ হো রাহা হ্যায় আঁখো সে মিঠা দুধ খিলায়া। সে কখনো গান গেয়ে কখনো হাত পা ছড়িয়ে টপে বসে পড়ে, আবার জেইনের গলা জড়িয়ে তার গায়ে ঢেলে পড়ে। তারপর সে আবার উঠে দাঁড়িয়ে জেইনকে টপের ওপরে টেনে আনে। জেইন এক লাফে টপের ওপরে উঠে দাঁড়ায়। রিমের কোমরে হেঁচকা টান নিয়ে তাকে পুরোপুরি নিজের সাথে মিশিয়ে নেয়। কানে মুখ নিয়ে ফিসফিস করে আঠালো গলায় বলে, এই তুমি কি আমাকে পাগল বানিয়ে দিতে চাইছো? আমি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। রিম তার কথার তোয়াক্কা না করেই বলে, আমাকে কোলে নিয়ে ঘোরান, আমি হাওয়ায় ভাসতে চাই, পাখির মতো ডানা মেলে। জেইন একটুও দেরি করে না, এক ঝটকায় রিমকে কোলে তুলে নেয়। তার শক্ত বাহুতে রিমের নরম শরীরটা যেন পুরোপুরি হারিয়ে যায়, ধীরে ধীরে ঘুরতে থাকে। রিম দু হাত দুপাশে মেলে মিষ্টি সুরে প্রাণ ঢেলে গান গায়, আকাশে বাতাসে চল সাথী, উড়ে যাই চল ডানা মেলে রে। আকাশে ভেসে চল রূপকথার দেশে চল, ওই দেশে বাঁধব ঘর, পার হয়েতে পান্তর, 7 সাগর 13 নদী পেছনে ফেলে রে। আকাশে বাতাসে চল সাথী, উড়ে যাই চল ডানা মেলে রে। জেইন চমকে তার দিকে তাকায়, এই গান এখনো মনে রেখেছে মেয়েটা। রিম টুপ করে তার গালে একটা চুমু বসিয়ে দেয়। জেইন ঝট করে রিমকে কোল থেকে নামিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে থাকে। মনে হচ্ছে বুকের মধ্যে ভারী পাথর চাপা পড়ে আছে, তার শ্বাস নিতে কষ্ট হয়। সে রিমের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টিতে মিশে আছে কামনা, কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ভারী শ্বাসের সাথে তার বুক ওঠানামা করছে তীব্রভাবে। সে হাঁসফাঁস করতে থাকে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। রিম তার বাহু ঝাঁকিয়ে বলে, কি হলো, নামালেন কেন? আমি মজা পাচ্ছিলাম তো, আমাকে আবার কোলে নিন। বলেই জেইনের দিকে তাকিয়ে চমকে যায় রিম। নিঃশ্বাস ক্ষীণ জেইনের সেই রক্তাভ নেশালো দৃষ্টি যেন রিমের শরীরে কাঁপন ধরিয়ে দেয়। রিম চিন্তিত হয়ে অস্পষ্ট স্বরে বলে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনার কি শ্বাসকষ্ট হচ্ছে? জেইন কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে রিমের দিকে আরও কিছুটা ঝুঁকে এলো। দীর্ঘকায় জেইনের সামনে রিমকে খুব ছোট দেখাচ্ছিল, ঠিক জেইনের হৃৎপিণ্ড বরাবর তার উচ্চতা। জেইন তার শিকারী দৃষ্টি দিয়ে রিমের আপাদমস্তক মেপে নিতে লাগল। সিল্কের বড় শার্টটি রিমের ক্ষুদ্র শরীরে বেমানানভাবে ঝুলে আছে। কাঁধের এক পাশ থেকে তা খানিকটা স্লাইড করে নেমে গেছে। ওপরের খোলা বোতামের ফাঁক দিয়ে রিমের বুকের চড়াই উতরাই উত্তেজনায় কাঁপছে, যা জেইনের মস্তিষ্কে অগ্নুৎপাত ঘটানোর জন্য যথেষ্ট ছিল। জেইনের বলার ভেতরটা কাঠ হয়ে যাচ্ছে। বারবার শুষ্ক ঢোক গিলে সে নিজের ভেতরের দাবদাহ নেভানোর ব্যর্থ চেষ্টা করছে। তার গায়ের উত্তাপ তখন মরুভূমির বাতাসের মতো প্রখর। সে ভেতর থেকে ঠান্ডা হতে চায়, একটু শান্তি চায়। রিম ডাগর চোখে প্রশ্ন নিয়ে তাকিয়েছিল। জেইন তার মুখের একেবারে সন্নিকটে নিজের মুখ নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস রিমের ঠোঁটে আছড়ে পড়ছে। সে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ, প্রচুর কষ্ট হচ্ছে আমার। আই নিড সাম অক্সিজেন। তোমার থেকে একটু দেবে আমায়? রিম কিছু বলার জন্য ওষ্ঠাধর ফাঁক করল, কিন্তু গলার স্বর বেরোনোর আগেই জেইন নিজের ওষ্ঠ দিয়ে রিমের অধরের সমস্ত কম্পন শুষে নিতে নিতে সে বিড়বিড় করল, দেখো কেমন শ্বাসকষ্ট হচ্ছে আমার, একটু কোঅপারেট করো, নইলে সত্যিই মরে যাব। রিম অপ্রস্তুত হয়ে দুহাতে জেইনকে ঠেলে সরাতে চাইল, কিন্তু জেইন সেই নরম হাত দুটো এক হাতে পিঠের পেছনে শক্ত করে চেপে ধরল। ঠোঁটের কাজ চালিয়ে ফিসফিসানো নেশাতুর কণ্ঠে বলে, জাস্ট কোঅপারেট, আজকে বাধা দিও না প্লিজ। রিম কাঁপতে কাঁপতে তোতলানো স্বরে বলে, কিভাবে কোঅপারেট করাবো? জেইনের এক হাত রিমের চুলে, গলার স্বর তখন গভীর থেকে গভীরতর হচ্ছে,
জাস্ট ওপেন ইয়োর লিপস অ্যান্ড ফলো মি। বুকের সেই তীব্র চাপে রিমের ভেতর থেকে এক অস্ফুট গোঙানি বেরিয়ে এলো। জেইন তার অধরে আরও তৃষ্ণার্ত হয়ে উঠল। হাতের চাপ আরও তীব্রতা বাড়াতে লাগলো। রিম যন্ত্রণায় আর সুখে মিশিয়ে শব্দ করে ফুপিয়ে উঠল, আহ, ব্যথা পাচ্ছি। জেইন ধীরে ধীরে সেখানে ঠান্ডা হাত বুলিয়ে আলতো করে স্লাইড করতে লাগলো। রিমের কানের লতিতে দাঁত দিয়ে মৃদু কামড় বসিয়ে বলে, আমিও পাচ্ছি, কোঅপারেট। রিম এবার জেইনের কথা মতো তার ঠোঁটে ঠোঁট মেলাতে থাকে। রিমের আশকারা পেয়ে জেইনের তীব্রতা, তার পাগলামি যেন আরও দ্বিগুণ বেড়ে ওঠে। সে ঠোঁটে ঠোঁট মিশিয়ে মুখ ফাঁক করে রিমের শ্বাস টেনে নেয় নিজের ফুসফুসে। চুম্বনরত অবস্থাতেই রিমকে কোলে তুলে নেয় জেইন। রিমের দু পা তার কোমরে জড়িয়ে ধরে, দুই হাত গলায়। সে রিমকে আরেকটু উঁচু করে নিজের সুবিধামতো কাজ চালিয়ে যায়। ঠোঁটে অমৃত সুধা পান করতে করতে ফিসফিস করে হুইস্কির কণ্ঠে বলে, শোনো, এরপর থেকে আমি যখন চুমু খাবো তখন এসব হেভি ফ্লেভারের কিছু খাবে না বলে দিলাম। এগুলোর জন্য তোমার ঠোঁটের আসল টেস্ট পাচ্ছি না আমি। রিমের ঠোঁট ছেড়ে জেইন হাঁপাতে হাঁপাতে পকেট থেকে একটা চুইংগামের প্যাকেট বের করে, ছিঁড়ে রিমের মুখে দিয়ে বলে, এটা খাও, অ্যালকোহলের ঝাঁজ চলে যাবে। রিমকে কোলে নিয়েই ধীরে বার টপ থেকে নেমে পড়ে জেইন। আস্তে আস্তে বার থেকে বেরিয়ে পড়ে। রিম চুইংগাম চাবাতে চাবাতে বলে, এটা খুব মজা, আমি আরও একটা খাবো। জেইন তার দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। রিম তার দিকে তাকিয়ে বলে, আমরা কোথায় যাচ্ছি? জেইন ঝান্ডা গলায় বলে, রুমে। রিম কৌতূহলী গলায় প্রশ্ন করে, সেখানে কি হবে? জেইন তার কানে ফিসফিস করে বলে, ক্রিকেট ম্যাচ। তার গাঢ় মাদকতা ভরা কণ্ঠে কেঁপে ওঠে রিমের ছোট্ট দেহ। রিম আবার কিছু বলতে নিলে জেইন তার ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দেয়, চুপ, আর কোনো কথা নয়, এবার যা হবে সব রুমে। রিম ভ্রু কুচকে তাকায়, কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আমার একটা প্রশ্ন আছে তো। জেইন ধীর গভীর গলায় ফিসফিস করে, পরে শুনব। কিন্তু রিম তার কথা শোনে না, সে বকবক করতেই থাকে। সে জেইনের নাকের লালচে তিলে আঙুল বুলিয়ে বলে, এটা কি? তিল? তিলের বার্গার? হ্যাঁ, আমি খাবো। আচ্ছা, রুমে গিয়ে তারপর খেও। আচ্ছা। অন্ধকার করিডোরে ধীরে ধীরে মিলিয়ে যায় তার পায়ের শব্দ। দুজনের গলার শব্দ হারিয়ে যায় নিস্তব্ধতার মাঝে। বিকেলের বৃষ্টিস্নাত আকাশ যেন পড়েছে নতুন এক সরলতার আবরণ। প্রকৃতি শান্ত হয়ে উঠেছে স্নিগ্ধতায়। ক্যালেব্রিয়ার পাহাড়ের গা বেয়ে নামা কুয়াশা আঙুরের বাগানকে ঢেকে রেখেছে স্বপ্নীল পর্দার মতো, আর টুপটাপ ফোটার শব্দে চারপাশে বাজছে নীরব কোনো সুর। প্যান্টহাউসের বিশাল কাঁচের জানালার পর্দা সামান্য সরে দিয়ে সেই দৃশ্য ভেসে আসছে ভেতরে। আধো আলোয় ঢাকা ঘরে বৃষ্টির পরের ম্লান আলো এসে পড়েছে বিশাল বিছানায়। সেখানে গভীর নিদ্রায় ডুবে আছে দুজন। পুরুষটির নগ্ন পেটে মুখ গুজে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে মেয়েটি, যেন তার নিরাপত্তা খুঁজে পাচ্ছে সেই উষ্ণ দেহে। পুরুষটি তার শক্ত বাহু দিয়ে ঢেকে রেখেছে মেয়েটাকে। নিঃশ্বাসের ওঠানামা মিলেমিশে গেছে বাইরের স্নিগ্ধতার সঙ্গে। আধো ঘুমের ঘোরে রিমের ঠোঁটের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া লালার ফোঁটা এসে থামল জেইনের শক্ত পেটে। অবচেতনেই সেই পেটে ঠোঁট ঘষে মুছে নিল ভেজা ভাব, তারপর হাত দিয়ে আবার ঠোঁট মুছে ফেলল। আলোর পাতলা রেখা জানালার ফাঁক দিয়ে এসে তার মুখে পড়তেই চোখ দুটো কুঁচকে গেল। তারপর আধো খোলা পাতার ফাঁকে ঝিলমিল করে উঠল ঘুমকাতুরে দৃষ্টি। ঠোঁটের কোণে নিঃশ্বাস জমে আছে। হঠাৎ হাই টেনে মাথা কাত করে নিল, চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঝুলছে। হাত তুলে অবচেতনেই ঠিক করতে গিয়ে আবার জেইনকে আঁকড়ে ধরল। তারপর হালকা ভ্রু কুঁচকে যেন নিজের ভেতরেই প্রশ্ন করছে, কোথায় আছি? একটু সময় লাগে আসলেই বোঝার জন্য। অবশেষে শরীরটা ধীরে ধীরে টেনে উঠে বসে পড়ল। ছোট্ট একটা বিরক্তির শব্দ বের হয়ে গেল ঠোঁট দিয়ে, উফ। কিন্তু বসার সঙ্গে সঙ্গেই মাথার ভেতর বজ্রাঘাতের মতো ব্যথা ছড়িয়ে পড়ল। মনে হলো খুলিটা যেন ফেটে যাচ্ছে। চোখ মেলে রাখা কষ্টকর হয়ে উঠল। চারপাশটা যেন ঝাপসা হয়ে যাচ্ছে। অস্পষ্ট দৃষ্টিতে পাশে তাকাতেই চোখে পড়ল জেইন অর্ধনগ্ন অবস্থায় নিশ্চিন্তে শুয়ে আছে। ভারী নিঃশ্বাসের সাথে বুক ওঠানামা করছে ধীর গতিতে, মুখে হালকা সন্তুষ্টির ছাপ। সেই দৃশ্য দেখে বুক ধক করে উঠল। আতঙ্কে যেন রক্ত জমে গেল শরীরে। গত রাতের কথা মনে করার চেষ্টা করতেই চোখের সামনে ভেসে উঠল ঝাপসা কিছু দৃশ্য। একটা ঘরে ঢোকা, ভুল করে জুস ভেবে কিছু একটা খাওয়া, তারপর মাত্তেওর সাথে বোতল নিয়ে টানাটানি। কিন্তু এরপর কি হয়েছিল কিছুতেই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করলেই মাথায় যেন হাতুড়ির আঘাতের মতো ব্যথা নেমে আসছে। কাঁপতে কাঁপতে যখন শরীর থেকে কামফাটা সরাতে গেল, তখনই বুঝল শরীরটা অদ্ভুত হালকা লাগছে। ভয়ে নিজের দিকে তাকাতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। শরীরে ন্যূনতম কোনো কাপড়টুকু নেই, সে পুরোপুরি নগ্ন। মুহূর্তেই তার বুক ধকধক করতে শুরু করল। সে আর ওই মনস্টারটা একই বিছানায়, একই আবরণে। আর কিছুক্ষণ আগেই তার মুখ গুজেছিল সেই দানবের বুকে। বুকের ভেতর শীতল স্রোতের মতো ভয় ছড়িয়ে পড়ল। গলা শুকিয়ে গেল। সে কি ভুল কিছু করে ফেলেছে? সত্যি কি সেই মনস্টারের সাথে? রিমের মাথা কাজ করছে না, চোখ ভিজে গেছে, ছোট্ট দেহটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্নার শব্দে জেইনের ঘুম হালকা হয়ে আসে। বিরক্তি ভরে সে মুখ কুঁচকে আরাম করে রিমের কোমর জড়িয়ে মুখ গুজে শুয়ে পড়ে।
রিম আরও জোরে ফুপিয়ে ওঠে। জেইন এক ঝটকায় তার হাত ধরে হেঁচকা টানে বালিশে ফেলে। ধীরে ধীরে নিজের শরীরের তাপ ছড়িয়ে দিতে দিতে নগ্ন বুকে মুখ গুজে দেয়। নেশাদ্রব্যের মতো নিঃশ্বাসের সাথে রিমের শরীরের ঘ্রাণ টেনে নেয়। তারপর রিমের উষ্ণ বুকে টুকরো টুকরো ভেজা চুম্বন দিয়ে বলে, দ্য ফ্রেগ্রেন্স অফ ইয়োর বডি হ্যাজ বিকাম ইভেন সুইট অ্যাজ ইট মিক্সেস উইথ মাই ওন। তারপর রিমের উষ্ণ বুকে টুকরো টুকরো ভেজা চুম্বন দিয়ে বলে, নিজেও ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও। রিম ছটপট করে হাত পা নাড়াতে শুরু করে। জেইন শক্ত করে তাকে জড়িয়ে ধরে, কণ্ঠে মৃদু নেশা মিশ্রিত। তুমি যে এত দুষ্টু, কাল রাত না থাকলে জানতেই পারতাম না। জ্বালিয়ে মেরেছ আমাকে। এখন একটু শান্তি চাই। ছটপট করো না লক্ষ্মী। রিমের শরীর আরও অস্থির হয়ে ওঠে, মোচড়ামুচড়ি শুরু করে। জেইন তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। হাতগুলো ধীরে ধীরে রিমের কোমর, পিঠ এবং কোমরের পাশ ধরে আঁকড়ে ধরে। তারপর হতাশার নিঃশ্বাস ফেলে বলে, কী সমস্যা, এমন করছো কেন? আমার কথা কানে যায়নি তোমার? রিমের শ্বাস আটকে যায়, গলার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ফুপিয়ে ফুপিয়ে সে নাক টেনে বলে, ছাড়ুন আমাকে। কি করেছেন কাল আপনি আমার সাথে? জেইন এক ঝটকায় মাথা তুলে তাকায়, চোখ ভরা সন্দেহ, কণ্ঠে বিস্ময়। রিয়েলি? আমি করেছি? আমি? আর ইউ কিডিং মি? বলো যে তুমি করেছো। এই ওয়েট, তোমার কি সত্যিই কিছু মনে নেই? লাইক সিরিয়াসলি? রিম আরও জোরে কান্না করতে থাকে। জেইন ঠোঁট কামড়ে ফিসফিস করে নেশাক্ত গলায় বলে, এখন কান্না করে কী লাভ? যা হবার তা তো হয়েই গেছে। আর আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মাঝে এটা খুবই স্বাভাবিক। রিম তড়িৎ হাত দুটো কানে চেপে ধরে, চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। ঠোঁট কাঁপছে, তার বুক ওঠানামা করছে অস্বাভাবিক দ্রুততায়। গলার স্বর কেঁপে গিয়ে ভাঙা ফিসফিসানি বের হয়। চুপ করুন প্লিজ, চুপ করুন, আমি আর কিচ্ছু শুনতে চাই না। জেইন এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকায়, তারপর ঠোঁট কামড়ে হাসে। তার চোখের সঙ্গে ভেসে ওঠে কাল রাতের দৃশ্য। জেইন রিমকে নিয়ে সোজা নিজের রুমে ঢোকে। অন্ধকারে ঘরে শুধু ডিম লাইটের ক্ষীণ আলো জ্বলছে। দরজা বন্ধ হতে বাতাসে যেন এক অদ্ভুত দমবন্ধ আবেশ ছড়িয়ে পড়ে। সে রিমকে কালো সিল্কের বিছানায় বসিয়ে নিচু গলায় বলে, এখন একদম দুষ্টুমি করবে না। আমি যা বলবো চুপচাপ তাই করবে, ওকে? রিম আধো ঘুমে ঢুলুমুলি চোখে তার দিকে তাকায়। মাথা ভারী, শরীর যেন ভাসছে। সে হঠাৎ জেইনের বুকে মুখ গুজে দেয়। জেইন মুহূর্তে নিঃশ্বাস বন্ধ করে ফেলে। বুকের ভেতর যেন বোমা বিস্ফোরিত হচ্ছে। রিম তার বগ্ন বুকে ঠোঁট দিয়ে ছুঁয়ে দেখতে থাকে, তারপর চোখ পিটপিট করে তাকিয়ে মুখে সরলভাবে নে মিষ্টি করে বলে, এমন গরম কেন? জেইন শুষ্ক ঢোক গিলে গাঢ় গলায় বলে, কোনটা? রিম কোনো উত্তর না দিয়ে বিছানায় হাঁটু গেড়ে উঁচু হয়। জেইনের চোখের গভীরে দৃষ্টি গেথে আচমকা নিজের ঠোঁট চেপে ধরে জেইনের ঠোঁটে। মুহূর্তেই জেইন স্তব্ধ, বিস্ময় শিহরণে চোখ বড় হয়ে যায়, যেন শরীর পাথর হয়ে গেছে। রিম তার ঠান্ডা হাত টেনে নিজের মসৃণ কোমরে রাখে। ঠোঁটে ঠোঁট লাগিয়ে আবেশি গলে ক্ষীণ স্বরে বলে, কি কি করছেন না কেন? জেইনের ভেতরে সমস্ত বাঁধ একসাথে ভেঙে যায়। মুহূর্তেই সে বেপরোয়া হুকারদের মতো ঠোঁট চেপে ধরে। ওষ্ঠের সাথে ওষ্ঠ মিশিয়ে গভীর উন্মাদ চুম্বনে ডুবে যায়। রিমের কোমর টেনে কাছে আনে। তার বেপরোয়া আঙ্গুল এলোমেলোভাবে রিমের শরীরের পেছনের দিকে নিম্নভাগের নরম অংশে ঘুরতে থাকে। অনিয়ন্ত্রিত চাপে রিমের ঠোঁট থেকে বেরিয়ে আসে অচেতন সুখময় গোঙানি। সেই আওয়াজ যেন জেইনের জন্য এক ধ্বংসাত্মক নেশা। ক্ষুধা দ্বিগুণ বেড়ে যায়। শার্ট ভেদ করে রিমের পৃষ্ঠদেশে তার হাত ঘুরতে থাকে। নেশাক্ত স্পর্শে রিম অস্থির হয়ে ওঠে, শরীর কাঁপতে থাকে। হাত নিজে থেকেই উঠে যায় জেইনের চুলে, যেন তাকে ছাড়াতে চাইছে, আবার একই সাথে আরও গভীর করে টেনে নিচ্ছে। এই টানাপোড়নে ঘর ভরে যায় এক ভয়ঙ্কর নেশায়। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে নামে। যন্ত্রণার নাকি তীব্র সুখে বোঝা যায় না। ঠোঁটে ঠোঁট, শ্বাসে শ্বাস। মুহূর্তটা হয়ে ওঠে অসহনীয়। রিম হাঁপিয়ে ওঠে, শরীর কাঁপছে, যেন এই উষ্ণতা তাকে পুড়িয়ে ফেলছে। কিন্তু এই অনুভূতি থেকে মুক্তও হতে চাইছে না, যেন মৃত্যুও এভাবে চায়। জেইনের কাঁপতে কাঁপতে উষ্ণ জিহবা যখন রিমের ঠোঁট ভেদ করে ঢুকে পড়ে, তখন তার শরীরের প্রতিটা স্নায়ু বিদ্যুতের মতো ছটপট করে ওঠে। শ্বাস এতটাই আটকে যায় যে রিমের শরীর নিস্তেজ হয়ে পড়ে। রিমের শ্বাস ধীর হয়ে এলে অবশেষে জেইন বাধ্য হয়ে ঠোঁট ছেড়ে দেয়। রিম ঘন ঘন শ্বাস নিয়ে ধপ করে কাঁধের মাথা হেলিয়ে ভেঙে পড়ে, যেন তার শরীরের সমস্ত শক্তি কেউ নিঃশেষ করে দিয়েছে। জেইন রহস্যময়ী হাসে, তাকে উষ্ণ বুকের সাথে মিশিয়ে রাখে। কিছুক্ষণ পর রিমের কণ্ঠ নিস্তব্ধ হয়ে যায়। বুকের ভেতর শুধু হালকা ওঠানামা চলে। তার মুখমণ্ডল শান্ত, ঠোঁটে মৃদু রক্তিম আভা। জেইন বুঝতে পারে রিম গভীর ঘুমে তলিয়ে গেছে। অস্বাভাবিক কোমলতায় সে আস্তে করে জেইনের বাহু থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেয়। ভারী শ্বাসের শব্দে রিমের ছোট্ট দেহ কাঁপছে, যেন শিকারী নখ থেকে বেঁচে গিয়ে অচেতন নিস্তব্ধতায় ডুবে আছে। জেইনের চোখে তখন তীব্র আকাঙ্ক্ষা আর অদ্ভুত মায়ার এক মিশ্র ছায়া। সে খুব আস্তে কমফর্টার টেনে রিমের শরীর ঢেকে দেয়। তারপর তার নরম নাকের ডোগায় ঠোঁট ছুঁয়ে ছোট্ট চুম্বন খায়। ইস, আমার লক্ষ্মীটা এত কিউট কেন? আগে জানলে রোজ তোমাকে শ্যাম্পেইন খাওয়াতাম, কিন্তু এটা তোমার শরীরের জন্য একদম ভালো না। যেটাতে তোমার ক্ষতি হবে সেটার ছায়াও আমি কখনো তোমার গায়ে ঘেঁষতে দেব না।
তারপর সে ধীরে ধীরে শরীর সোজা করে উঠে দাঁড়ালো। বাইরে থেকে এসেছে, গায়ে এখনও ধুলো, বারুদের গন্ধ আর রাতের অন্ধকার লেগে আছে, কিন্তু তার চেয়ে বড় কথা শরীরের কোনো একটা অঙ্গ ছটপট করছে, মনটা হাঁসফাঁস করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। এই মুহূর্তে শরীর ঠান্ডা করা চাই। তার শরীরের প্রতিটি পেশি এই মুহূর্তে হট শাওয়ারের জন্য আকুল। ওয়াশরুমে ঢুকতেই সাদা কালো মার্বেল টাইলসে প্রতিধ্বনিত হলো তার ভারী পদক্ষেপ। চারপাশে হালকা বাষ্পের আবেশ, নীরবতায় পানির টুপটাপ শব্দ। বিশাল বাথটাবে ধীরে ধীরে এলিয়ে পড়তেই গরম জল ঢেকে দিল তার রুক্ষ শরীর। কপাল থেকে ঘাড় বেয়ে বাষ্প মিশে নামতে লাগল, যেন ক্লান্তি গলে গলে অদৃশ্য হয়ে যাচ্ছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল সে। মনের ভেতর হিংস্রতা আর অদ্ভুত প্রশান্তি, দুইয়ের দ্বন্দ্ব বাষ্পের ভেতর মিলেমিশে যাচ্ছে। সময় থমকে গেছে, শুধু জলের উষ্ণতা তার দেহে ছড়িয়ে দিচ্ছে এক ধরনের নেশা। দীর্ঘক্ষণ পর উঠে দাঁড়ালো। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে বুক বেয়ে নিচে। শরীরে বাথরোব না জড়িয়ে অলস ভঙ্গিতে কোমরে সাদা টাওয়াল পেঁচিয়ে নিল। তার ভেজা দেহ চকচক করছে, বুকের শিরাগুলো ফুলে ওঠা, দৃষ্টিতে হিংস্র আগুন। ধীরে ধীরে দরজা ঠেলে বাইরে বেরোলো সে। রুমে পা রাখতেই তার চোখ কুঁচকে গেল। রিম বিছানায় নেই। চারপাশে চোখ বুলিয়ে দেখতে পেল রিম উঁচু সেলফের উপর বসে আছে। জেইন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। বুঝতে পারে না এই মেয়েটা এত উঁচুতে উঠল কি করে। সে ধীরে ধীরে রিমের দিকে এগোতেই রিম ঝটপট করে কিছু একটা পেছনে লুকিয়ে ফেলে। জেইন সন্দেহর চোখে তার দিকে তাকায়। এক ভ্রূম উঁচু করে বলে, এখানে কি করছো তুমি? তোমাকে বলেছিলাম না একদম দুষ্টুমি করবে না। হাতে কি দেখি, কি লুকিয়েছ পেছনে? রিম ঠোঁট ফুলিয়ে দুহাত সামনে আনে, চোখ পিটপিট করে মুখে সরল ভাব এনে মিষ্টি করে বলল, কিছু না তো, কিছুই লুকাইনি আমি, বিশ্বাস করুন। আমি ফ্রিজ থেকে একটাও চকলেট নিইনি। ওগুলো খেলে তো দাঁতে পোকা হয়, আমি জানি তো। আমি তো শুধু এখানে বসে শুধু হাট্টিমাটিম খেলছিলাম। জেইন ঠোঁট কামড়ে হেসে ফেলল। এই মেয়েটা একদমই নিষ্পাপ বাচ্চার মতো অভিনয় করছে। সে রিমকে কোমরে কোলে তুলে নিল। রিম ঝটপট করতে থাকে, পেছনে লুকানো চকলেটগুলো তুলে ধরতে চেষ্টা করে। জেইন সেটা দেখতে পেয়ে চোখ ছোট ছোট করে বলে, আপনি না বললেন আপনি চকলেট নেননি? তাহলে এগুলো কোথা থেকে আসলো? রিম তার বুকে মুখ লুকিয়ে মিনমিনে গলায় বলে, আমি তো শুধু লুকিয়ে রাখছিলাম যাতে আপনার চকলেট কেউ চুরি করতে না পারে। জেইন ঠোঁট টিপে নিজের হাসি সংবরণ করে রাখে। রিমের ঠোঁটের কোণে লেগে থাকে চকচকে চিহ্ন, তার চোখ এড়িয়ে যায় না। তাই? তাহলে তোমার ঠোঁটে মিষ্টি দাগগুলো কোথা থেকে এলো? রিম মুখটা নিষ্পাপ বাচ্চার মতো করে চোখ পিটপিট করে তাকালো। কিচ্ছু না তো, বিশ্বাস করুন। তাই? ঠিক, আমি নিজেই চেক করে দেখছি। জেইন ধীরে ধীরে ঝুঁকে রিমের ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট জিভ দিয়ে চেটে ফেলে। উষ্ণ স্পর্শে রিম শিহরণে কেঁপে উঠল। শরীর থরথর করে কাঁপছে। ভয়ে সে জেইনের বুকে মুখ লুকিয়ে ফেলল। জেইন হালকা গম্ভীর কণ্ঠে বলল, তুমি তো বলেছিলে চকলেট খাওনি, তাহলে এসব কি? রিম ঠোঁট ফুলিয়ে অভিমানী গলায় বলল, বেশি খাইনি তো। তারপর হাতের আঙুল গুনে 1, 2, 3, 6, না 16, মাত্র 16টা খেয়েছি। বিশ্বাস না হলে গুনে দেখুন, প্যাকেটগুলো ওখানেই আছে। তাই? মাত্র 16টা? তাহলে তো এত কম খাওয়ার জন্য তোমাকে পানিশমেন্ট তো পেতে হবে, তাই না? রিম নাক ফুলিয়ে কেঁদে ওঠে। কি করবেন আপনি আমার সাথে? সেটা তো একটু পরেই দেখতে পাবে। সাথে সাথে রিম জেইনের কাঁধে কামড় বসায়। জেইন চোখ কুঁচকে তাকে ছেড়ে দেয়। সেই সুযোগে রিম দ্রুত পালিয়ে যায়। জেইন কাঁধে হাত রেখে দেখে লাল দাগ হয়ে গেছে। ছোট্ট মেয়েটা তো ভীষণ ছলনাময়ী। আজ এই মেয়েকে কিছুতেই ছাড়বে না সে ঠোঁট কামড়ে বলে, রান ইফ ইউ ক্যান লিটল র্যাবিট। রিম ছোট ছোট পায়ে পুরো রুম জুড়ে ছুটে বেড়াচ্ছে। জেইনও বাচ্চাদের তার পিছনে ছোটা শুরু করল। রুমটা এত বড় যে তাদের ছুটা ধাওয়ায় কোনো বাধা নেই। রিম চঞ্চাল পায়ে ছুটতে ছুটতে মজা করে বলল, ধরতে পারবেন না, আপনি আমাকে ধরতে পারবেন না। জেইন ঠোঁট কামড়ে তাকে শাসিয়ে বলে, আজকে শুধু একবার ধরতে পারি, তারপর খবর করে ছাড়ব তোমার। হঠাৎ রিমের দৌড়ের গতি বেড়ে যায়। সে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আহ, ধরুন আমাকে, ধরুন, আমার পা থামছে না। আহ, আমার পা কোথায় চলে গেল? আহ, আমাকে বাঁচান। জেইন চোখ খিচে কানে হাত দিয়ে বলে, ওরে ছোট্ট দুষ্টু,
তুমি কি সত্যি মনে করো তোমার পা নিজে থেকে পালাবে? হঠাৎ জেইন ঝপ করে রিমকে জাপটে ধরল, ফট করে চোখের পলকে কোলে তুলে নিল। রিম হাত পা ছোড়াছুড়ি করতে করতে চিৎকার করল, আহ, নামান আমাকে, আহ! ধমুক, চুপ, একদম চুপ, অনেক বেশি জ্বালাও তুমি, আজকে তোমার ডানা দুটো ভাঙব আমি। বলেই সে রিমকে শব্দ করে নরম বিছানায় ফেলে দিল। রিমির শরীর বাউন্স করে উঠল। নরম বিছানায় খুব ব্যথা না হলেও কোমরে সামান্য ব্যথা অনুভূত হল। সে ঠোঁট ফুলিয়ে ন্যাকাস্বরে কেঁদে উঠল, আমার কোমর ভেঙে দিল রে, কেউ বাঁচাও আমাকে। জেইন বিরক্ত হয়ে ধমকে উঠল, চুপ, আর একবার চিৎকার করলে ঠাটিয়ে কান লাল করে দেব, ইডিয়েট। রিম মুখ ফুলিয়ে ঠোঁটে আঙুল রেখে বিছানায় বসে রইল। জেইন বিছানায় উঠে বসতেই সে হুট করে ভঙ্গি পাল্টাল, একটু স্টাইল করে আধশোয়া ভঙ্গিতে বসল। ধীরে ধীরে ঘাড়ের একপাশ থেকে শার্ট নামিয়ে দিল আর নিচ থেকে উরুর ওপরের অংশ পর্যন্ত কাপড় টেনে তুলল। চোখের সামনে ঝকঝকে দৃশ্য। কলার বনের ওপরে ছোট্ট কালো তিলটা যেন আলোর ঝলকানি দিচ্ছে। ফর্সা উরুর নরম অংশ দৃশ্যমান হতেই জেইনের গলা শুকিয়ে গেল। সে শুষ্ক ধোক গিলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ সরাতে পারছে না। বুকের ভেতর অদ্ভুত দহন, শ্বাস অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। কাঁপা হাত বাড়িয়ে ধীরে ধীরে শার্টটা ঘাড়ে তুলে দিতে গেল, কিন্তু রিম দুষ্টু হেসে আবার সেটি নিচে নামিয়ে দিল। জেইন যতবার শার্ট টেনে দেয়, রিম ততবার দুষ্টুমি ভরা ভঙ্গিতে সেটা নামিয়ে ফেলে, যেন ইচ্ছে করেই তাকে উত্ত্যক্ত করছে। শেষে জেইন দীর্ঘশ্বাস ফেলে ঘুরে তাকাতেই রিম তার দিকে বালিশ ছুঁড়ে মারে। জেইন দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। মেয়েটা আসলেই একটা ডেভিল। পরক্ষণেই জেইন তার দিকে পাল্টা বালিশ ছুঁড়ে মারে। শুরু হয় দুজনের বালিশ যুদ্ধ। সাদা তুলোর ঝড় উঠতে থাকে পুরো ঘরে, যেন তুষারপাত। রিম খিলখিল করে হেসে উঠে যায়। জেইন চোখ রাঙিয়ে তাকে থামানোর চেষ্টা করে, স্টপ ইট বারবি ডল। কিন্তু রিম তার কোনো কথাই মাথাতেই নেয় না। হাসতে হাসতে ছোড়াছুড়ির মাঝে হঠাৎ ঠুস করে জেইনের কোমরের তোয়ালে খুলে যায়। মুহূর্তের মধ্যে দুজনেই থমকে যায়। তুলো উড়া বন্ধ হয়ে যায়, হাসি থেমে যায়। রিম চোখ বড় বড় করে নিচের দিকে তাকিয়ে থাকে, ঠোঁট ফাঁকা হয়ে যায়। ওয়াও! পরক্ষণেই খিলখিল করে উচ্চ শব্দে হেসে উঠল, যেন ভীষণ মজার জিনিস দেখতে পেয়েছে। জেইন চোখের পলকেই তোয়ালে কুঁচকে কোমরে জড়িয়ে নেয়। রিম তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে কৌতূহলী গলায় বলে, ওটা কি ছিল? আমি দেখব। জেইন যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলে, এক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রিম এবার তোয়ালে টেনে ধরে জেদি কণ্ঠে বলে, আরে খুলুন না, একটু দেখতে দিন না, ওটা কি ছিল? আমি দেখব। জেইনের গলার রগ ফুলে ওঠে, দাঁতে দাঁত চেপে ধীরে ধীরে বলে, দেখতের খুব শখ না? তাহলে দেখো, তারপর দেখব কত হ্যান্ডেল করতে পারো। রিম কপালে ভাঁজ ফেলে চোখ ছোট করে তাকায়। হ্যান্ডেল না করতে পারার কি আছে? আমি সব পারি, দরকার হলে কাঁচি দিয়ে ঠুস করে কেটে দেব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। জেইনের রাগের মাত্রা যেন দ্বিগুণ হারে বেড়ে যায়। তার মুখ লাল হয়ে গেছে, রাগে না লজ্জায় বোঝা যাচ্ছে না। সে চিবিয়ে চিবিয়ে বলে, স্টুপিড গার্ল, কেউ নিজের ভবিষ্যৎ এভাবে কেটে ফেলে? ইচ্ছে তো করছে ঠাটিয়ে দুটো চড় মারি, কিন্তু শেষে আঘাতটা গিয়ে লাগবে আমারই বুকে। তারপর বিরক্তি চাপতে না পেরে জেইন বিছানা থেকে নেমে যায়। হাঁটতে হাঁটতে কাবার্ড খুলে একটা লাল রঙের 3/4 প্যান্ট বের করে, তোয়ালের আড়ালে দ্রুত পরে ফেলে। রিম তখনও বিছানায় বসে আছে, মুখ গম্ভীর করে, ঠোঁট ফুলিয়ে আছে, চোখে অভিমান জমে আছে। একটু দেখতে দিলে কি হতো? মনস্টার একটা, ভালো করে কিছুই দেখতে দিল না। তারপরই অজান্তেই ঠোঁটি কোণে একটা লাজুক হাসি ফুটে ওঠে। বুকের ভেতর ধুপধুপ শব্দ বেড়ে যায়। যাই হোক না কেন, জিনিসটা সুন্দরই ছিল। ভাবতেই তার গাল লাল টকটকে হয়ে যায়। জেইন প্যান্ট পরে সামনে আসতেই রিম মুখ ফুলিয়ে অভিমান করে চুপচাপ বসে থাকে। জেইন পাত্তা না দিতেই সে হঠাৎ দুষ্টু হেসে ঠুস করে একটা বালিশ ছুঁড়ে মারে তার দিকে। জেইন চোখ সরু করে তাকায়, আবার বলে সেও আর দেরি না করে বালিশ তুলে রিমের দিকে ছুঁড়ে মারে। রিম খিলখিল করে হেসে কুঁকড়ে পড়ে যায় বিছানায়। হাসির শব্দে যেন পুরো ঘর আলোয় ভরে ওঠে। জেইন হঠাৎ থেমে যায়, তার চোখ আটকে থাকে রিমের হাসি মাখা মুখে। কতই না প্রাণবন্ত, কতই না সুন্দর লাগছে তাকে। এক মুহূর্তে সব রাগ বিরক্তি কোথায় যেন উধাও হয়ে যায়। ধীরে ধীরে এগিয়ে এসে এক হ্যাচকায় রিমের কোমর জড়িয়ে নিজের বুকের কাছে টেনে আনে। চোখে চোখ রেখে মাদকতায় ভরা গলায় আস্তে আস্তে গেয়ে ওঠে, এক হো গায়ে হাম অর তুম।
রিম লাজুক হেসে শরীর মোচড়ে তার থেকে ঘুরে বলে, হাম্মা হাম্মা হাম্মা। জেইন আবার তাকে হ্যাঁচকা টেনে নিজের বুকে ফেলে দেয়। ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলে, তো উড়গাই নিন্দে রে। রিমের ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে। লাজুক কণ্ঠে ফিসফিস করে বলে, হে হাম্মা। জেইনের হাত রিমের শার্ট ভেদ করে মসৃণ পেটে ছুঁয়ে যায়। ঠান্ডা খড়খড়ে স্পর্শে রিম কেঁপে ওঠে। শিরশিরে বুকের ভেতর ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে স্পর্শটা আরও গভীর, আরও গাঢ় হতে থাকে। জেইনের আঙ্গুলে যেন এক অদৃশ্য খেলা, যা রিমকে নিঃশ্বাস ফেলতে বাধ্য করে। সে কোমর শক্ত করে চেপে ধরে নিচু হয়ে বসে, শার্টটা আলতো করে উঁচু করে ঠোঁট ছুঁয়ে দেয় তার মসৃণ পেটে। রিম ঝাঁকুনি দিয়ে ওঠে। জেইনের চুলগুলো খপ করে মুঠোয় চেপে ধরে। জেইন মাথা তুলে তাকায়। ডিম লাইটের আলোতে দেখা যায় রিমের বুক দ্রুত ওঠানামা করছে, ঠোঁট হালকা কাঁপছে। চোখ বুজে ফেলা রিমকে এক মুহূর্তে যেন অপসরীর মতো লাগছে। জেইনের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে, চোখে অদ্ভুত মোহ, কণ্ঠে মাদকতা। সে আস্তে আস্তে গেয়ে ওঠে, এক হো গে হাম অর তুম। রিম লাজুক হেসে শরীর মোচড়ে তার থেকে ঘুরে বলে, হাম্মা হাম্মা হাম্মা। জেইন আবার তাকে হ্যাঁচকা টেনে নিজের বুকে ফেলে দেয়। ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলে, তো উড়গাই নিন্দে রে। রিম ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে। লাজুক কণ্ঠে ফিসফিস করে বলে, হেই হুম্মা। জেনের হাত রিমের শার্ট ভেদ করে মসৃণ পেটে ছুঁয়ে যায়। ঠান্ডা খড়খড়ে স্পর্শে রিম কেঁপে ওঠে। শিরশিরানি বুকের ভেতর ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে স্পর্শটা আরও গভীর, আরও গাঢ় হতে থাকে। জেনের আনুলে যেন এক অদৃশ্য খেলা, যা রিমকে নিঃশ্বাস ফেলতে বাধ্য করে। সে কোমর শক্ত করে চেপে ধরে নিচু হয়ে বসে, শার্টটা আলতো করে উঁচু করে ঠোঁট ছুঁয়ে দেয় তার মসৃণ পেটে। রিম ঝাঁকুনি দিয়ে ওঠে। জেনের চুলগুলো খপ করে মুঠোয় চেপে ধরে। জেন মাথা তুলে তাকায়। ডিম লাইটের আলোতে দেখা যায় রিমের বুক দ্রুত ওঠানামা করছে, ঠোঁট হালকা কাঁপছে। চোখ বুজে ফেলা রিমকে এক মুহূর্তে যেন অপসরীর মতো লাগছে। জেইনের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে, চোখে অদ্ভুত মোহ, কণ্ঠে মাদকতা। সে আস্তে আস্তে গেয়ে ওঠে। রিমের শরীর অস্থির হয়ে উঠেছে। শিরশিরে অনুভূতিতে বুকের ভেতর কেমন যেন মোচও দিচ্ছে। ঠোঁট হালকা ফাঁক হয়ে গেছে, নিঃশ্বাস ভারী, কাঁপা কাঁপা। ধীরে ধীরে সে ঝুঁকে আসে জেনের দিকে। কণ্ঠে কাঁপন, গলায় মাদকতা। তারপর সে জেনের বুকে মুখ লুকিয়ে ফেলে। বুকের ভেতর ধপধপ করা স্পন্দনে জড়িয়ে ধরে জেনকে। চোখ বুজে ফিসফিস করে গিয়ে ওঠে। জেনের ঠোঁট রিমের বুকে ডুবে যায়। ঠোঁটের ভেজা স্পর্শ পেতেই রিম তাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। জেন ব্যালেন্স হারিয়ে ধপ করে পড়ে যায়। রিম দুষ্টু চোখে তাকিয়ে বিছানার উপর দাঁড়িয়ে লাফালাফি শুরু করে। তার শরীর বাউন্স করে ওঠে প্রতিবার। চুল এলোমেলো হয়ে বাতাসে উড়ে যায়। জেন কিছুক্ষণের জন্য তাকিয়ে থাকে মুগ্ধ হয়ে, তারপর নিজেও এক লাফে উঠে দাঁড়ায়। সে যেন হিংস্র মাফিয়া থেকে হুট করে বাচ্চা হয়ে যায়। সেও রিমের সাথে লাফাতে শুরু করে। রিমের খিলখিল হাসি পুরো ঘরটাকে মাতিয়ে রাখে। জেইনও অবচেতনেই প্রাণখোলা হাসি দিয়ে ওঠে। কে বিশ্বাস করবে এই রক্তপিপাসু মাফিয়ার এমন দিক আছে? এত প্রাণবন্ত, এত হাসি খুশি এক রূপ, যা শুধুই রিমের জন্য। দুজনেই ক্লান্ত হয়ে শেষে ধপ করে বিছানায় লুটিয়ে পড়ে। নিঃশ্বাসে ক্লান্তি, তবু হাসি কারো মুখ থেকে সরছে না। হঠাৎ রিম পাশ ফিলে জেনের মুখের ওপর ঝুঁকে আসে। জেনের বুকের ধরফর যেন থেমে যায়। রিম কপাল থেকে ধীরে ধীরে আঙুল বুলিয়ে স্লাইড করতে করতে নিচে নামায়। গাল পেরিয়ে গলার কাছে এসে থামে। অ্যাডামস অ্যাপলে আঙুল থামাতেই জেন অস্থির হয়ে যায়। রিম ঝুঁকে সেখানে ঠোঁট ছুঁয়ে দেয়। জেনের শরীর কেঁপে ওঠে, বড় করে ঢোক গিলে ফেলে। রিম ধীরে ধীরে তার উপর থেকে উঠে যায়। ঠোঁট কামড়ে দুষ্টু হেসে আঙুল নাড়িয়ে তাকে ইশারায় কাছে ডাকে। তারপর দ্রুত কমফর্টারের নিচে ঢুকে যায়। জেনের হৃৎস্পন্দন যেন কানে বাজছে। এক মুহূর্তও অপেক্ষা করতে পারে না। এক্ষুনি এই মেয়েকে চাই। দ্রুত কমফর্টারের ভেতরে ঢুকে পড়ে। অন্ধকার কমফর্টারের ভেতর থেকে ভেসে আসে জেইনের ব্যথাতুর কণ্ঠ। আউচ, কি করছো? তিলের বার্গার খাচ্ছি। তাই? তাহলে আমিও খাই। কোথায়? তোমার ঠোঁটে। একটু পরেই রিমের গলার কাঁদো কাঁদো স্বর শোনা যায়। আহ, কামড়ে দিলেন কেন? ব্যথা পেয়েছি। তুমি যখন কামড়েছিলে তখন? এই কি করছো? খুলছো কেন? গরম লাগছে খুব, বলেই রিম জেনকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। নগ্ন বুকের উষ্ণ স্পর্শে জেনের রক্ত চলাচল দ্রুত হয়ে যায়। গলা থেকে বের হয় কাপা স্বর। আমারও লাগছে, সো হট। তাহলে খুলে ফেলুন। সত্যি খুলে ফেলবো কিন্তু। আচ্ছা শুনুন না, আমার একটা প্রশ্ন আছে।
আচ্ছা বলুন তো, হাতি এত মোটা আর বড়, কিন্তু পিঁপড়ে এত ছোট হয় কেন? হোয়াট? এই সময় এই ধরনের আজগুবি প্রশ্ন কোত্থেকে আসে তোমার মাথায়? উফ, বলুন না। কারণ পিঁপড়ে ডিম পাড়ে আর হাতি বাচ্চা দেয়। তারপর সে একটু ভাবুক হয়ে বলে, আচ্ছা ঘোড়া ডিম পারে না, কিন্তু সবাই কেন বলে ঘোড়ার ডিম? রিমের আজগুবি প্রশ্নে হতবুদ্ধি হয়ে যায় জেন, কারণ সবার মাথায় তোমার মতো বুদ্ধি নেই। কিছুক্ষণ জেন রিমের কোনো শব্দ শুনতে পায় না, শুধু নিঃশ্বাসের শান্তি। হঠাৎ নাক টানার ছোট্ট শব্দ শুনে তার চোখ কুঁচকে যায়। ধীরে কমফার্টার উঠিয়ে দেখে রিম গভীর ঘুমে শব্দ করে নাক টানছে। জেন বুঝতে পারে এটা অ্যালকোহলের প্রভাব। হালকা হতাশার নিঃশ্বাস ফেলে সে রিমের উষ্ণ বুকে মুখ ডুবিয়ে শুয়ে পড়ে। কিন্তু যতই সে আরাম খুঁজে নিতে চায়, রিমের নাক ডাকার ছোট্ট শব্দ তাকে শান্তি দেয় না। তার ঘুম হারাম হয়ে যায়। রিমের ফোপানোর শব্দ জেনের ধ্যান ভাঙে। চোখ ধীরে ধীরে গড়িয়ে নামে রিমের লাল হয়ে ওঠা মুখ থেকে গলিয়ে নেমে এসে থামে তার অরক্ষিত বুকের ওপর। সে ঠোঁট কামড়ে ফিসফিস করে বলে, বিলিভ মি, তোমার এভাবে দেখে ভীষণ ব্যাড বয় হতে ইচ্ছে করছে আমার। রাতের অসম্পূর্ণ কাজটা এখন সেরে ফেলি। রিম কেঁপে উঠে তড়িঘড়ি করে কমফার্টার টেনে নিল গায়ে। তার গলা শুকিয়ে গেল। তারপর 1 সেকেন্ড তার মাথায় ক্যাচ করে, অসম্পূর্ণ কাজ তার মানে? জেন তার অস্থিরতা ধরে ফেলে। বালিশে হেলান দিয়ে ঠোঁট কামড়ে একরকম নেশা ভরা চোখে তাকায়, তারপর ফিসফিস করে বলে, রিল্যাক্স বারবিডল, রাতে কিছুই হয়নি, শুধু একটু ছোঁয়াছুঁই, জাস্ট এ টাচ, নাথিং মোর। এক মুহূর্ত থমকে থেকে রিম হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই স্বস্তি যেন পুরোপুরি সত্যি হতে পারছে না। জেনের দৃষ্টি তখনও তার উপর আঁকড়ে আছে। পেন্টহাউসের ড্রয়িং রুমে বসে আছে ইয়াশ। প্রচণ্ড বিরক্ত লাগছে তার। কখন থেকে বসে আছে, অথচ সেই মহারাজ তাকে জরুরি তলবে ডেকে বউ নিয়ে রুমে রুমে দরজা লাগিয়ে বসে আছে। সে এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে। এলেনাকেও কোথাও দেখতে পাচ্ছে না। রুমেও গিয়েছিল, কিন্তু সেখানেও নেই মেয়েটা। কোথায় গেছে কে জানে। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, নিজের যত্ন নেওয়ারও সময় নেই একটু। অস্থির হয়ে ওঠে ইয়াশ। আর কতক্ষণ এভাবে বসে থাকবে? একবার কি হতচ্ছাড়াটার রুমে নক করে দেখবে? না না বাবা, বউ সাথে আছে, এই সময় বিরক্ত করলে ঠাস ঠুস লাগিয়ে দেবে। কিন্তু এ সময় হঠাৎ কি এমন জরুরি প্রয়োজনে ডাকলো তাকে? রিমের আর শুয়ে থাকতে ভালো লাগছিল না। শরীরের ভেতর অদ্ভুত অস্থিরতা, কিন্তু বিছানা ছেড়ে নামতেও পারছিল না। সে পুরোপুরি নগ্ন। বুক ধকধক করতে লাগলো। পাশ ফিরে তাকাতেই চোখ আটকে গেল সামনে রাখা একখানা সাদা সিল্কের নাইট ড্রেস। ভ্রু কুচকে চোখ ঘুরিয়ে তাকালো জেনের দিকে। মনস্টারটা চোখ বন্ধ করে ঘুমের ভান করছে। রিম বুঝতে পারছে এই পোশাকটা ওর হাতেই এসেছে। ঠোঁট কামড়ে গাল লাল হয়ে উঠল। তাড়াহুড়ো করে কমফার্টারের নিচেই ড্রেসটা গায়ে জড়িয়ে নিল। সাদা সিল্ক তার গায়ে গলে গিয়ে শরীরের প্রতিটা কার্ভ আরও স্পষ্ট করে তুলল। নিঃশব্দে বিছানা থেকে নামল। পা টিপে টিপে এগিয়ে গেল বারান্দার দিকে। থেমে জেনের দিকে তাকিয়ে মুখ ছোট করে বলল, আমি বারান্দায় যাব। জেন চোখ খুলল না। ভারী কণ্ঠে শুয়ে শুয়ে শুধু বলল, হ্যাঁ যাও। রিম ঠোঁট ফুলিয়ে বলল, ডোর লক করা। জেন কোনো শব্দ করল না। অলসভাবে হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে রিমোটটা চাপল। ক্লিক। সাথে সাথেই বারান্দার গ্লাস ডোরের লক খুলে গেল। রিম চঞ্চল পায়ে ভেতর থেকে বেরিয়ে বারান্দায় পা রাখল। কিন্তু প্রথম স্টেপেই তার পা দুটো থমকে গেল। চোখ বড় বড় হয়ে গেল। মুখ হাঁ হয়ে গেল বিস্ময়ে। এটাই প্রথম সে এই রুমের বারান্দায় এসেছে। আর দৃশ্যটা যেন সরাসরি তার স্বপ্ন থেকে তুলে আনা, যেন ছোট্ট স্বর্গ। একপাশে নীলাভ কাচের টাইলসে মোড়ানো বড় একটা সুইমিং পুল। জলের মধ্যে বৃষ্টির ফোঁটার পরশ এখনো ছোট ছোট ঢেউ তুলছে। পুলের এক কোণে ভাসছে কিছু সুগন্ধি ফুলের পাপড়ি। হালকা আলোয় ঝিকমিক করছে তার গায়ে জমে থাকা ফোঁটা। পুলের পাশেই কাঠের ডেকের উপর সাজানো আছে ছাউনি দেওয়া সাদা চেয়ার টেবিল সেট। টেবিলের উপর রাখা কাঁচের ফুলদানি ভর্তি সাদা লিলি আর লাল রোগাজ। সেখানে বসলে মনে হয় শহরের কোলাহল থেকে বহু দূরে নিরিবিলি কোনো ভিলা রিসর্টে বসে আছো। অন্য পাশে সাজানো আছে বিদেশি গাছপালা, অর্কিড, ফার্ন, পাম ট্রি আর ল্যাভেন্ডারের টবে ভরা সবুজে ঘেরা কোণা। টবের পাশে ছোট্ট পাথরের স্ট্যান্ডে সাজানো রং বেরঙের টিউলিপ আর সূর্যমুখীর গাছ, যেগুলো বৃষ্টির পর যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। বারান্দার মাঝ বরাবর ঝুলছে একটা প্রশস্ত দোলনা, কাঠের তৈরি, তার উপরে নরম কুশান আর কম্বলের মতো কাপড় বিছানো। দোলনায় বসলে সামনের দৃশ্যটা আরও রূপকথার মতো লাগে। চারপাশের রেলিং জুড়ে ছোট ছোট লাইটিং, যেগুলো হালকা হলুদ আলোয় জ্বলে উঠছে। বৃষ্টির পর সেগুলো যেন আরও উজ্জ্বল আর ঝলমলে দেখাচ্ছে। প্রতিটা ফোঁটার প্রতিফলনে আলো নাচছে।
রিম খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে দোলনায় বসে হালকা দুলতে থাকে। চারপাশে ফুলের মাতাল করা গন্ধ, ঠান্ডা হাওয়ায় তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছিল। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো। নীলচে বানির পুল যেন তাকে অদ্ভুতভাবে টানছিল। সামনে গিয়ে পা ডুবিয়ে বসল। ঠান্ডা জলে পা ভিজিয়ে শিশুর মতো হাত চুবিয়ে আঁকিবুকি করতে লাগলো। চোখে যেন শান্তির স্বপ্ন জেগে উঠল। কিন্তু হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ। রিম ঘাড় ঘুরাতেই তাকাতেই ঠাস, মুহূর্তেই শরীরটা ভারী শব্দে জলে আছড়ে পড়ল। ঠান্ডা পানির ধাক্কায় বুকটা জমে গেল, শ্বাস আটকে গেল। সাঁতার জানে না সেও। চোখ অন্ধকার হয়ে আসছিল, হাত পা ছুঁড়ে হাবুডুবু খেতে লাগলো। মুখে মুখে পানি ঢুকে দম বন্ধ হয়ে আসছে, চোখ বিস্ফারিত। গলা থেকে অসহায় চিৎকার ভেসে উঠল, আহ, বাঁচান, বাঁচান আমাকে, আমি আমি সাঁতার জানি না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।